জি ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কি না? ওকে। ওকে ফাইন। আজকে প্রথম ক্লাস। আজকে আমরা তেমন কোনো পড়াশোনা করব না, জাস্ট অনেকেই নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে। দেখতে পাচ্ছি যে কিছু পুরান স্টুডেন্টও আছে এখানে। সো যারা পুরাতন তাদেরকে তো কোনো কিছু বলার নাই, আপনারা তো জানেনই, যেহেতু আপনারা সাইকেল 1 করে আসছেন। ঠিক আছে, সাইকেল 2-তে যারা নতুন করে ভর্তি হয়েছেন, যারা আমার ক্লাস আগে কখনোই করেন নাই, আগে কখনোই করেননি আমার ক্লাস, তাদেরকে বলবো যে আমার টাইম 8টা মানে 8টা। আমি 8টায় লাইভে আসবো। আমি যদি দেরিতে আসিস তাহলে সেটা আমি বলে দিব যে আজকে আমার দেরি হবে। ঠিক আছে, তবে শিওর থাকেন 98% দিনে ক্লাস একদম রাত 8টায় শুরু হবে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। রাত 8টায় ক্লাস শুরু করে 8টা 1 মিনিট থেকে আমরা পড়ানো স্টার্ট করে দিব। ক্লাসে কোনো বেহুদা কথাবার্তা হবে না, কোনো গল্প হবে না, কোনো কিছু হবে না। ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত টানা পড়ায় শেষ করে দিব। ঠিক আছে। আর যারা সাইকেল এক করেনি তাদের কি হবে? কিছু হবে না। সাইকেল এক না করলে কি হবে? কিছুই হবে না। অনেকেই সাইকেল এক করে না। সাইকেল একে মাত্র 450 স্টুডেন্ট ছিল। সো আরও তো অনেকেই করেনি। সো যাদের দরকার তাদের, যারা করবে, যাদের দরকার নেই তারা করবে না। সহজ হিসাব। ঠিক আছে। আর সাইকেল 2-তে যারা ভর্তি হয়েছেন, আমি শুধু একটা কথাই বলবো যে আজকে হচ্ছে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আপনাদের উপস্থিতি খুবই কম। ঠিক আছে, মাত্র 25-26 জনকে দেখতে পাচ্ছি। হয়তো চিন্তা করছে 200 টাকা ভর্তি হয়ে যায়, কি আর পড়াবে, কি আর হবে, যাই হোক। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত 20টা ক্লাসে যারা অ্যাটেন্ড করবেন, এই 20টা ক্লাসে যে যে টপিক পড়াবো, দ্বিতীয়বার কোথাও এই টপিকগুলো পড়তে হবে না। ঠিক আছে, গ্যারান্টি। যদি অন্য কোথাও পড়তে হয় আমার কাছ থেকে টাকা ফেরত নিয়ে চলে যাবেন। ঠিক আছে, প্রশ্ন করার সময় দিব। প্রশ্ন কর, আগে আমার কথাগুলো শোনেন। আপনার প্রশ্ন করার যথেষ্ট সময় পাবেন, তখন প্রশ্ন করেন। আগে আমি যেগুলো বলি এগুলো মন দিয়ে 5-10 মিনিট শোনেন। কারণ এই কথাগুলো আমি জীবনেও আর কখনো বলবো না। আগামী 20টা ক্লাসের কোনো ক্লাসেও আমি এই কথাগুলো বলবো না। আজকে যে কথা বলতেছি এই কথা আজকে ক্লাসেই শেষ। এর পরবর্তীতে এই কথাগুলো আর কখনো আমি বলবো না। ঠিক আছে, আমি খুব রাফ অ্যান্ড টাফ। আমি ওইসব মানে তাল বাহানামূলক কথাবার্তা বলতে পারি না। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। ঠিক আছে, অনেকের এই জন্য ভালো লাগে না, বা ওই মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদেরকে আমি মানে একদম অনেক বড় স্বপ্ন দেখাবো না। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি আমার 20টা ক্লাসে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না। তবে এতটুকুই বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত যারাই থাকছে তারাই লাভবান হয়েছে। সাইকেল 1-এ যারা ছিল তারা বলতে পারবে যে হ্যাঁ তাদের কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ঠিক আছে, এখানে টাকা কোনো বিষয় না। 200 টাকা 300 টাকা এগুলো টাকা কোনো বিষয়ই না। আপনাদের কাছ থেকে টাকা না নিলে আপনারা পড়বেন না, তাই আমরা টাকা নিই। তাছাড়া আর কিছুই না। আরেকটা কথা, সেটা হচ্ছে আগারওয়ালের বই আপনার কাছে থাকতে হবে। আপনি যুদ্ধক্ষেত্রে আসছেন, অস্ত্র ছাড়া তা হবে না। আগারওয়ালের বই হয় আপনার কাছে থাকতে হবে, না হলে খায়রুল ভাইয়ের যেই খায়রুলস অ্যাডভান্স ম্যাথ, এই বইটা থাকতে হবে। এই দুইটা বইয়ের যে কোনো একটা বই থাকতে হবে। কারণ খায়রুল ভাইয়ের বইয়েও এই আমি যেই ম্যাথগুলো সিলেক্ট করছি এই ম্যাথগুলো আছে, আর আপনার আগারওয়ালের বইয়ে তো এই ম্যাথগুলো আছে। খায়রুল ভাইয়ের বইয়ে হয়তো একটু খুঁজতে হবে, আর আগারওয়ালের বইয়ে সিরিয়াল অনুযায়ী আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, বই থাকতে হবে কাছে। লেটেস্ট এডিশনের বই লাগবে না, 2020-2021 সংস্করণের বই হলেই হবে। যারা ঢাকাতে আছেন, নীল খেতে গেলে 50 টাকা 60 টাকা দিয়ে ফুটপাতের উপর থেকে কিনে নিতে পারবেন। বা যারা মিরপুর 1-2-এ থাকেন, মিরপুর থেকে কিনে নিতে পারবেন। ফুটপাতের উপর দেখবেন যে পড়ে আছে, 50-60 টাকা হলেই দিয়ে দিবে। ঠিক আছে, 2020-21 সংস্করণের বই কিনবেন। 2020-21 যদি চিন্তা করেন যে বই কিনবো না, এত খরচাপাতির আমার দরকার নাই, গ্রুপে আগারওয়ালের মূল বইয়ের পিডিএফ দেওয়া আছে। পিডিএফ কিভাবে পড়বেন আপনার ব্যাপার। পিডিএফ দেখে পড়াশোনা হয় না, ওইগুলা বলেও লাভ নাই। জাস্ট চান এই জন্য দিয়ে দেওয়া হয়েছে। যখন আমি পড়াবো তখন প্রশ্ন সামনে থাকতে হবে। স্ক্রিনে প্রশ্ন দেখার কোনো সুযোগ নাই। স্ক্রিনে প্রশ্ন দেখাইলে মানে আপনারা অলস হয়ে যাবেন। চোখ থাকতে হবে বইয়ে, আর আমার কথা শুনতে হবে।
আর স্ক্রিনে আমি যখন ম্যাথ করাবো সেটা দেখতে হবে, আর কিছুই করার দরকার নাই। যখন আপনি ক্লাস করতে বসবেন তখন মোটামুটি এটা এনশিওর করবেন যে আপনাকে কেউ বিরক্ত করবে না, কারণ আমার ক্লাসের প্রতিটা কথাই খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই গুরুত্বপূর্ণ। কোনো মানে উল্টাপাল্টা কোনো কথাবার্তা হবে না। প্রত্যেকটা কথা যদি আপনি নোট করতে পারেন, আপনি যদি সেইভাবে প্র্যাকটিস করতে পারেন বাসায়, তাহলে আপনার ব্যাংকের ম্যাথ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এবং আমি আপনাদেরকে দেখাবো আগারওয়ালের ম্যাথে মানে ভয়ের কিছু নাই। আমরা যে অনেক ভয় পেয়ে বসে থাকি যে আগারওয়ালের ম্যাথে বোধহয় অনেক কিছু আছে, অনেক কিছু ইয়ে হয়েছে, আমরা বোধহয় পারবো না, এত মোটা বই, এত কিছু। আগারওয়ালের বইয়ে সর্বসাকুল্যে আগারওয়ালে আমার মানে এই বইয়ের উপরে আমার মোটামুটি এটা হচ্ছে 12 নম্বর ব্যাচ। 12 নম্বর ব্যাচে আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, 8-10 হাজার স্টুডেন্ট পড়াইছি। এবং এই মানে শুধুমাত্র আগারওয়ালের এই বইয়ের উপর আমি কোর্স সংক্রান্ত ক্লাস নিয়েছি 500-র উপরে, 500-র উপরে ক্লাস নিয়েছি। এবং আগারওয়াল বইয়ের কোথায় কি আছে, কি অবস্থা, কোন ম্যাথ, এটা অন্তত এতটুকু গর্ব করেই বলতে পারি যে আমার চেয়ে ভালো বোধহয় কেউ জানে না। ঠিক আছে, এই ফিল্ডে যারাই কাজ করে আমার চেয়ে ভালো কেউ জানে না যে আগারওয়ালের বইয়ে কোথায় কি আছে। কারণ আমি এটা নিয়ে এত পরিমাণ ক্লাস নিছি, এত পরিমাণ এই বইটা ঘাটছি, এবং এত পরিমাণ করা হয়েছে এই বইয়ের ম্যাথগুলো, যে আমি অন্তত ভালো বলতে পারবো যে কোন ম্যাথটা গুরুত্বপূর্ণ, কোন ম্যাথ করতে হবে, কোন ম্যাথ কিভাবে করলে আপনি সহজে বুঝবেন। ঠিক আছে, এগুলো অন্যভাবে নেওয়ার কোনোই দরকার নাই। তো যেটা বললাম যে প্রশ্ন থাকতে হবে, প্রশ্ন ছাড়া হবে না। এবং আপনাকে প্রশ্নটাই ভালোভাবে বুঝতে হবে। ম্যাথের সমাধান বোঝাটা গুরুত্বপূর্ণ না, ম্যাথের সমাধান আপনার না বুঝলেও চলবে, আপনি প্রশ্নটা বোঝেন কিনা এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং প্রশ্ন বোঝাটা কি, প্রশ্ন বোঝাটা হচ্ছে, যেহেতু আপনারা ব্যাংকে পরীক্ষা দিবেন, ব্যাংকের প্রশ্ন সাধারণত ইংরেজি মাধ্যমেই হয়, মানে গণিতের প্রশ্নগুলো ইংরেজি ভাষাতেই আসে। সো আপনাকে এই ইংরেজি প্রশ্নগুলো একবার পরেই বুঝে ফেলতে হবে। আপনি 2বার পড়ার কিন্তু কোনো চান্স পাবেন না, কারণ পরীক্ষার সময় মাত্র 1 ঘন্টা, এর মধ্যে 20টা প্রশ্ন আপনাকে সমাধান করতে হবে। তো ইংরেজি ভাষা নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, বা ইংরেজি ভাষা নিয়ে আমি কাজও করব না। আমি যখন ক্লাসে পড়াবো তখন ইংরেজি প্রশ্ন পড়বো, সাথে আপনাকে বাংলাটা বলে দিব। ঠিক আছে, এবং এটা ইনফর্মাল বাংলা হবে, ওই রকম একদম বইয়ের ভাষায় হবে না, বইয়ের ভাষায় কোনো কিছু বলবো না। জাস্ট প্রশ্নটা যেভাবে বুঝাইলে আপনি বুঝবেন, আমি সেইভাবেই আমি আপনাকে বুঝাই দিব। এবং আমি বারবারই বলতেছি যে প্রশ্ন বোঝাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রশ্নটা বুঝতে পারেন, সমাধান ভাই কোনো বিষয়ই না, সমাধান কোনো বিষয়ই না। একটা ম্যাথ 10 রকম ভাবে করা যায়, আমি একভাবে করাবো, আরেক ভাই আরেকভাবে করাবে, আরেক ভাই আরেকভাবে করাবে, আপনি একভাবে করবেন, আরেকজন আরেকভাবে করবে। ঠিক আছে, অনেকভাবে করা যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি প্রশ্নটা কিভাবে চিন্তা করেন, কোন অ্যাঙ্গেল থেকে আপনি প্রশ্নটা চিন্তা করতেছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর কোনো ক্লাস ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, যে এই ক্লাসটা আমি ফাঁকি দিই, এই ক্লাসটা আমি করব না, এই ক্লাসটা আমার কঠিন লাগতেছে, তাহলে কিন্তু আপনি খেয়ে হারায় ফেলবেন। কারণ এখানে অধ্যায়গুলো এমনভাবে সাজানো আছে, আপনি যদি ইউনিটারি মেথডের 2টা ক্লাসের একটা ক্লাস ফাঁকি দেন, তাহলে আপনি টাইম অ্যান্ড ওয়ার্ক বুঝবেন না। টাইম অ্যান্ড ওয়ার্কে যদি ফাঁকি দেন, তাইলে আপনি আবার পাইপ অ্যান্ড সিস্টেম বুঝবেন না। আপনি যদি ট্রেনের অধ্যায়ে ফাঁকি দেন, তাহলে বোট অ্যান্ড স্ট্রিম বুঝবেন না। আবার বোট অ্যান্ড স্ট্রিম বা ট্রেনের অধ্যায় যে কোনো একটা যদি ফাঁকি দেন, তাহলে এসে আপনি টাইম, ডিস্টেন্স, স্পিডের কিছুই বুঝবেন না। ঠিক আছে, সো কোনো অধ্যায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ম্যাথগুলো অধ্যায়গুলো এমনভাবে সাজানো হয়েছে যে সেম কনসেপ্টের অধ্যায়গুলোকে একসাথে রাখা হয়েছে, যাতে আমরা একবার শিখে মোটামুটি ওই মানে কনসেপ্টের আদলে যে অধ্যায়গুলো আছে সেগুলো যেন আমি শেষ করতে পারি। ঠিক আছে, প্রথম প্রথম কঠিন লাগবে, কারণ আপনি আমার কাছে হয়তো কখনো পড়েনি নাই, বা আপনি হয়তো কেবল সবে মাত্র শুরু করছেন, বা আপনি ম্যাথে আসলেই দুর্বল। ঠিক আছে, সো প্রথম প্রথম কঠিন লাগবে, 2, 3, 4, 5টা ক্লাস বা 6টা ক্লাস আমাকে ধরতে সমস্যা হবে, যে সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি দাঁতে দাঁত চেপে যদি সহ্য করতে পারেন 20 ক্লাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্ট কোথায় চলে গেছে। আর সবচেয়ে বড় কথা যে আপনি বাসায় বসে একা একা কখনোই 1 মাসে বা 1.5 মাসে 400টা ম্যাথ একা একা করতে পারবেন না, কনসিস্টেন্সি আপনি ওইভাবে বজায় রাখতে পারবেন না। বাট আমি যখন ক্লাসে আপনাকে একাধারে 20টা করে করায় দিব ম্যাথ, আপনি বাসায় যখন ওইটা আরো 3বার 4বার করবেন, তখন মানে এই যে 400টা ম্যাথ আপনার বারবার করা হচ্ছে, আপনি যদি 3বার করেও করেন, তার মানে কি 1200 বার ম্যাথ করা হচ্ছে। সো আপনি যদি এই 400টা ম্যাথ এইভাবে এতবার করে করেন, তাহলে এই টাইপে যতগুলো প্রশ্ন আসবে
আপনি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবেন পরীক্ষায়। আর ম্যাথ তো আমরা বারবারই বলি বা সবাই বলে যে ম্যাথ হচ্ছে চর্চার বিষয়। আপনি যত চর্চা করবেন আপনি তত পারদর্শী হবেন। আপনি চর্চা করবেন না, আপনি ভুলে যাবেন। ঠিক আছে? সেই জন্য আমি যে 20টা ম্যাথ করাবো, আপনি বাসায় বসে ওটা 3বার 4বার করে করবেন। যতবার পারেন আপনি ততবার করবেন, তবে ম্যাক্সিমাম 2বার 3বার করার চেষ্টা করবেন, যাতে করে আপনার ইয়েটা ভালো হয়। আর ম্যাথের যে তালিকাটা দেওয়া হয়েছে, এগুলা বইয়ে দাগায় নিবেন যে এই ম্যাথই করব, কারণ আপনার সামনে যখন অনেকগুলো অপশনস থাকবে তখন আপনার মাথা ঘুরে যাবে। আপনি জাস্ট যেই ম্যাথগুলো আমি দাগায় দিছি ওই ম্যাথগুলোই করবেন। আপনার প্রথম টার্গেট হচ্ছে এগুলা, যে আগে আমি এগুলো শেষ করব যেভাবেই হোক। এছাড়া আমি অন্য কোনো কিছুই করব না। আগামী 1 মাসের চিন্তা এরকম যে ভাই যে 400 ম্যাথ করাবে আমি এই 400 ম্যাথই করব, আমার যদি বিরক্ত লাগে তাও করব। এই 400 ম্যাথ যখন আমি ভালোভাবে শিখব, তারপরে আমি অন্যান্য আরও 2-4টা 10টা ম্যাথ আমি করব, সমস্যা নেই। এবং আপনি সেটা এমনিতেই করতে পারবেন। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে যে কমেন্ট বক্সে একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি করবেন না। ঠিক আছে? একজন হয়তো একটা কথা বললো, সেটার কাউন্টার দিবেন না। আপনার ভালো লাগবে না, আপনি চুপ করে থাকবেন যে ঠিক আছে উনি একটা কথা বলছে আমার ভালো লাগে না, আমি চুপ করে থাকি। বা কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না। ঠিক আছে? আর কমেন্ট বক্সে তো আমার সাথে কোনো বেয়াদবি করবেনই না। ঠিক আছে? আর কেউ স্যার বলবেন না, যে স্যার এটা বুঝি নাই, ভাই বলবেন। ভাই বলবেন তাহলেই যথেষ্ট, স্যার বলার দরকার নাই। ঠিক আছে? আর কখনোই ক্লাসে এই মানে মানসিকতা নিয়ে আসবেন না যে আমি ম্যাথ করতে বসতেছি, আমার অনেক কঠিন লাগে, এই রকম মানসিকতা নিয়ে আসবেন না। আপনি মানে এই চিন্তা ভাবনা নিয়ে আসবেন সপ্তাহে 4 দিন যে কিছু সমস্যা থাকবে, এই সমস্যাগুলো আমরা সবাই একসাথে বসে সমাধান করব। ঠিক আছে? ম্যাথ করতে করতে আমার হয়তো কখনো ভুল হতে পারে, যে আমি হয়তো একটা ম্যাথ করতেছে আমার ভুল হচ্ছে। আপনি হয়তো ভয় পেয়ে যাচ্ছেন যে ভাই তো ভুল করতেছে, এখন আমি যদি ভুলটা ধরায় দেই তাহলে ভাই আমাকে কি না কি বলে, ঝাড়ি কি দেয়। কোনো ভয় নাই। আমি যদি ভুল কোনো ম্যাথ করাই, সেটা একদম ভালোভাবে বলবেন যে ভাই এই ম্যাথটা করানো ভুল হচ্ছে, বা আপনার এখানে ক্যালকুলেশন করা ভুল হচ্ছে, বা এই ম্যাথটা এভাবে করলে ভুল হয়ে যাবে। ঠিক আছে? সেটা যদি আপনি ধরতে পারেন, সেটা আমাকে অবশ্যই বলতে হবে। কারণ আমি তো মানুষ, আমার ভুল হবে স্বাভাবিক। ঠিক আছে? কেউই ভুলের ঊর্ধ্বে না। আর আমি যখন পড়াবো তখন আমারও ভুল হবে। ঠিক আছে? সো এইটা নিয়ে খুব বেশি করার দরকার নাই। ম্যাক্সিমাম টাইমে ভুল হবে না, এটা আপনি কনফার্ম থাকেন। ঠিক আছে? তারপরেও যদি কখনো ভুল ধরতে পারেন, সেটা সাথে সাথে বলে দিতে হবে যে ভাই আপনি এখানে ভুল করতেছেন, এটা এইভাবে করেন। ঠিক আছে? আর ক্লাস হবে সপ্তাহে 4 দিন, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এই 4 দিন ক্লাস হবে। যেদিন আমাদের শুক্রবারে বড় পরীক্ষা থাকবে, যেমন আপনাদের আগামী শুক্রবারে ব্যাংকের একটা পরীক্ষা আছে, বড় পরীক্ষা, প্রায় 1-1.5 লাখ মানুষ পরীক্ষা দিবেন। অনেকেই ঢাকার বাহির থেকে যাবেন ঢাকায় পরীক্ষা দিতে। সো রাতের বেলা যাবেন, বৃহস্পতিবার রাতে। সো বৃহস্পতিবারে আমরা কোনো ক্লাস রাখবো না। যদি এরকম কোনো বড় পরীক্ষা হয়, যে ব্যাংকের পরীক্ষা হচ্ছে, বা আগামীকালকে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হবে, এইরকম বড় বড় যে পরীক্ষাগুলা, সেগুলাতে আমরা আগের দিন সাধারণত কোনো ব্যাচেই ক্লাস রাখি না, আপনাদেরও ক্লাস থাকবে না। এখন কথা হচ্ছে যে ভাই তাইলে তো দেরি হয়ে যাবে। দেরি হবে না। আমি হয়তো আগামী বৃহস্পতিবার আমি ক্লাস নিব না, বাট সপ্তাহের অন্য কোনো না কোনো দিন আমি ওইটা মেক আপ করায় দিব। হয়তো হইতে পারে যে আগামী শুক্রবার আপনাদের কোনো ক্লাস মানে পরীক্ষা নাই, ওই শুক্রবারে আমিও ফ্রি আছি। যদি ফ্রি থাকি তাহলে ওই শুক্রবারে শিডিউল দিলাম যে গত বৃহস্পতিবারের মিস হওয়া ক্লাসটা আজকে করে নেন, তাহলে কোনো ঝামেলা হচ্ছে না। কারণ ওই আগের দিন ক্লাস দিলে দেখা যাবে যে আপনারা বাসের মধ্যে থাকবেন, কেউ ট্রেনের মধ্যে থাকবেন, ঝামেলা হয়ে যাবে। বা পরীক্ষার আগের দিনে একটা আপনার রিভিশনের বিষয় আছে, একটা মানসিক প্রস্তুতির বিষয় আছে, ঘুমানোর বিষয় আছে, অনেক কিছুই থাকতে পারে। সো আমরা এই জিনিসটা কনসিডার করব। এগুলা নিয়ে চিন্তার কোনো দরকার নাই, এগুলা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আপনার কাজ হচ্ছে যেদিন যেদিন ক্লাস থাকবে সেদিন ক্লাসে এসে উপস্থিত থেকে পড়া কমপ্লিট করা। আর ভর্তির সময় যেহেতু আমি বলে দিয়েছি ক্লাস হবে ফেসবুক লাইভে। এখন অনেকে কম টাকা দিয়ে ভর্তি হয়েছেন, বা এখন মনে হচ্ছে যে ভাই আপনি যা করাবেন আমি যদি না বুঝি। কারণ অনেক কুতুব তো বলে যে মানে অনলাইনে ক্লাস খুব ইন্টারাক্টিভ হইতে হবে, স্টুডেন্টের সাথে যদি আমি কথাই না বলি তাহলে স্টুডেন্ট কিভাবে বুঝবে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে, স্টুডেন্ট বুঝলো কিনা। আমারও এটা হয়, অনলাইনে
সীমাবদ্ধতা আছে, অফলাইনেও সীমাবদ্ধতা আছে। অফলাইনে সীমাবদ্ধতা আরও বেশি, অনলাইনে কিছুটা কম। ঠিক আছে, আপনার এইটা নিয়ে কখনো চিন্তা করা লাগবে না যে আমি এই বিষয়টা না বুঝলে ভাইকে কি বলবো। ঠিক আছে, আপনি যখন বুঝবেন না, আপনি শুধু, আমি প্রত্যেকটা ম্যাথ সমাধানের পরে আমি আপনাকে সময় দিব যে ভাই আপনারা কি এই ম্যাথটা বুঝছেন কি বোঝেন নাই। আপনি তখন শুধু একবার বলবেন যে ভাই বুঝছি বা বুঝি নাই, বাস, আর কিছুই আপনার করা লাগবে না। এবং এতটুকু শিওর থাকেন এই বুঝছি বুঝি নাই এই পর্বটা হয়তো 5টা বা 6টা ক্লাস পর্যন্তই থাকবে, তাও আমার নতুন স্টুডেন্টদের জন্য। যারা সাইকেল 1 করে আসছে এরা বলবে না যে ভাই বুঝি নাই, কারণ ওদের বেজ আমি গড়ে দিছি ওই 24টা ক্লাস, আর একটা ক্লাস ওদের বাকি আছে, ওদের আর এমন কোনো কিছু থাকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কোথায় বুঝবেন না সেটা আমি জানি, সেখানে আমি নিজেই রিপিট করব যে এখানে আপনি বুঝবেন না। আপনি কোথায় প্রশ্ন করবেন, আপনারা হয়তো মনে হতে পারে যে আমি তো অনেক প্রশ্ন করব, আমার মনের মধ্যে তো অনেক প্রশ্ন। আপনি কোথায় প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন, সেটা আপনার মনের মধ্যেই থাকবে, সেটা আমাকে বলতে হবে না। আপনি কি প্রশ্ন করতে পারেন সেটা আমরা জানি, আমরা যারা পড়াই 8-10 বছর থেকে যারা পড়াচ্ছি আমরা জানি যে আপনি কি প্রশ্ন করবেন। সো এই পড়ানোর বিষয়টা আমার উপর ছেড়ে দেন, আপনি শুধু পড়ার বিষয়টা খেয়াল রাখেন যে আমাকে পড়তে হবে। ঠিক আছে, বাদ বাকি বুঝায়া এটা পানির মতো গুলায়া খিলানোর দায়িত্ব আমার, আমি এটা খাওয়াইতে পারবো। ঠিক আছে, আপনার দায়িত্ব হচ্ছে পড়া। আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে, মানে আমি এখানে আপনাকে যতটা না ম্যাথ শিখাবো, ম্যাথ শিখানোর কিছু নাই। ঠিক আছে, আমি ওই শিখানোর মতো অত বড় মাপের মানুষও না যে আমি আপনাকে শিখাবো। আমি আপনাকে জাস্ট চিন্তাটা করতে শিখাবো। ঠিক আছে, চিন্তাটা, আপনি কিভাবে চিন্তা করলে একটা জায়গায় সহজে পৌঁছাইতে পারবেন, আমি সেই চিন্তাটা করতে শিখাবো আপনাকে। আপনি হয়তো আগে একভাবে চিন্তা করতেন, আমি হয়তো আপনাকেও একটু অন্যভাবে চিন্তা করতে শিখাবো, আপনি সহজে কিভাবে আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে পারেন। ঠিক আছে, এখানে ওভারঅল ম্যাথের এই কম্পিটিটিভ এক্সামে যেই ম্যাথগুলো আসে, এটা আইবিএ বলেন, ব্যাংকের পরীক্ষা বলেন, বিসিএস বলেন, জিআরই বলেন, জিম্যাট বলেন, এইগুলার কোয়ান্ট সেকশন বা ম্যাথের সেকশনে সব কিছু হচ্ছে আপনার চিন্তার বিষয়, যে আপনি কিভাবে চিন্তা করেন, একটা সমস্যাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন, কোন অ্যাঙ্গেল থেকে আপনি দেখতেছেন। সো আপনি যেইভাবে দেখবেন সেইভাবেই সমাধানটা হবে। আপনি যদি কঠিনভাবে দেখেন তাহলে কঠিন সমাধান হবে, আপনি যদি সহজ করে দেখেন তাহলে সহজে সমাধান হবে। আমরা সেই সহজ করে দেখা শিখাবো, যে ম্যাথটাকে কিভাবে সহজে দেখে সহজে চিন্তা করে সহজে ফলাফলে পৌঁছানো যায়। এই রাস্তাটা আমি আপনাকে বাতলে দিব। এখন কথা হচ্ছে, ভাই এটা করলে কি রিটেনও করা লাগবে, বা রিটেনের জন্য কি আলাদা করে কিছু করতে হবে? না, ম্যাথের আমার কাছে প্রিলি রিটেনের কোনো কিছু নাই। আমি কিছুক্ষণ আগে যেটা বলছি যে আমি আপনাকে চিন্তা করতে শিখাবো, আমি আপনাকে অ্যাপ্রোচগুলো শিখাবো, যে এই অ্যাপ্রোচে আপনাকে আগাইতে হবে। আপনি যদি এইভাবে চিন্তা করতে পারেন, এই অ্যাপ্রোচগুলো যদি শিখে নিতে পারেন, তাহলে ম্যাথটা আপনার প্রিলিমিনারি পরীক্ষাতে আসুক আর রিটেন পরীক্ষাতে আসুক, ইনশাল্লাহ আপনি সলভ করে দিতে পারবেন। ঠিক আছে, হয়তো আমরা যখন এখানে সলভ করব তখন আগে পিছে কোনো কথা লিখবো না, জাস্ট সংখ্যাগুলো লিখে যোগ বিয়োগ গুণ ভাগ করে ফলাফল নিয়ে আসবো। লিখিততেও আমরা সেম কাজই তো করি, সংখ্যাগুলো লিখে আগে পিছে শুধু কিছু কথা লিখতে হয়, যে এইটা এর টাকা, বা এইটা এর বয়স, বা সুদের পরিমাণ এত, লাভের পরিমাণ এত, লিখে তারপর আমরা সংখ্যাগুলো লিখি লিখিততে। প্রিলিমিনারিতে আমাদের ওই কথাগুলো লিখতে হয় না, জাস্ট সংখ্যাগুলো লিখে ক্যালকুলেশন করে হিসাব করতে হয়। সো আমরা এখানে ওই কাজটাই করবো, যে জাস্ট সংখ্যাগুলো লিখে একটা ম্যাথকে কিভাবে চিন্তা করতে হয় সেইভাবে চিন্তা করে ফলাফলটা বের করব। সো আপনি যখন এভাবে ফলাফলটা বের করতে পারবেন, ম্যাথটা প্রিলিতে আসুক রিটেনে আসুক আপনি সলভ করতে পারবেন। এবং আমি প্রায় এই কথা বলি আমার স্টুডেন্টদেরকে, যে আপনাকে শিখতে হবে হচ্ছে প্রিলি ম্যাথ। প্রিলি ম্যাথ মানে হচ্ছে এইরকম ম্যাথ শিখতে হবে। রিটেনে একটা স্টুডেন্ট বাংলাদেশে যে ম্যাথ দেয় রিটেনে, এই ম্যাথগুলা সর্বোচ্চ, যদি একদম ধরি যে সর্বোচ্চ 500 ম্যাথও যদি কোনো স্টুডেন্ট করে, আমার সিলেক্ট করা 500 ম্যাথ, ও রিটেনে, ব্যাংকের রিটেনের যে ম্যাথ আসে 5টা, ও 5টার মধ্যে 4টা এমনি ঠিক করে দিয়ে আসতে পারবে, ওর কোনো সমস্যা হবে না, ও ম্যাথ কমন পাবে, হুবহু টাইপের কমন পাবে ম্যাথ। ঠিক আছে, বাট প্রিলিতে কমন পাওয়াটা টাফ, কারণ প্রিলিতে অনেক ভ্যারাইটিস থাকে প্রশ্নের, অনেকভাবে প্রশ্ন করা যায়, অনেকভাবে আপনাকে আটকানোর চেষ্টা করবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে আপনারা 8 তারিখে পরীক্ষা দিবেন, ধরে নিচ্ছি যে 1.5 লাখ মানুষ পরীক্ষা দিবেন, 1.5 লাখ মানুষ পরীক্ষা দিবেন, 1.5 লাখ থেকে টিকাবে কত? এবার পোস্ট বেশি, প্রায় 2800 পোস্ট, ধরলাম যে 25,000 টিকাবে, 25,000 টিকাবে, এত টিকাবে না, কথার কথা বলতেছি, যে 1.5 লাখ পরীক্ষা দিবেন, 25,000 টিকাবে। এই 25,000 থেকে টিকাবে আবার কত?
2,000-3,000 মানুষ নিবে, তো ধরেন যে 8,000-9,000 মানুষ আপনার টিকাবে, বা তারও কম টিকাইতে পারে। তাহলে আপনি চিন্তা করেন যে এই 25,000 থেকে এই 8,000-9,000কে বাদ দেওয়া সহজ, নাকি 1.5 লাখ থেকে এই 25,000কে বাদ দেওয়া সহজ? আপনি অবশ্যই বলবেন যে এখানে বাদ দেওয়া সহজ, কারণ 1.5 লাখ থেকে এখানে বাদ দেওয়া সহজ, কারণ রিটেনে অনেকে স্টুডেন্ট আছে যে হুট করে প্রিলি পাস করে ফেলবে, রিটেনে বসবে, ও রিটেন খাতা 2 পৃষ্ঠাও লিখতে পারবে না, ও 4 পৃষ্ঠাও লিখতে পারবে না, ওকে এমনি ফেল করাই দেওয়া যাবে, কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। বা ও ফোকাস রাইটিং কি লিখছে, ওর প্রথম 2 লাইন পরে বলে দেওয়া যাবে ও 10 পাবে না 25 পাবে। ও আর্গুমেন্ট রাইটিং ওর প্রথম 2 লাইন পরেই বলে দেওয়া যাবে যে ও 5 পাবে না 25 পাবে, ঠিক আছে? সো রিটেনে স্টুডেন্টকে ফেল করানো কোনো বিষয় না, বা খাতা কাটাও কোনো বিষয় না, খুব ইজিলি খাতা ওরা কাটতে পারবে। কিন্তু এই 1.5 লাখ মানুষ থেকে 25,000-এ নিয়ে আসা কিন্তু খুব কষ্ট, কারণ আপনাকে তো এই 1.5 লাখের সময় পরীক্ষক জানে না যে আপনি মানে কি জানেন বা কারা পরীক্ষা দিচ্ছে, এটা মানে ওনারা জানলেও ওইভাবে মানে করতে পারবে না যে আসলে কারা পরীক্ষা দিচ্ছে। সো এখানে ওদের টার্গেট কি থাকে, 1.5 লাখ থেকে আমি 25,000-এ নিয়ে আসবো, 6 ভাগের 1 ভাগ স্টুডেন্ট আমি টিকাবো। তার মানে ওখানে এমন প্রশ্ন করবে যাতে করে এমনিতেই 1,25,000 আমার বাদ হয়ে যায়। তো এখানে কিন্তু কম্পিটিশনটা খুব বেশি, এখানে টিকাটাই হচ্ছে টাফ। আর এখন সবাই পড়াশোনা করে, সবাই। এখন এমন অবস্থা হয়ে গেছে যে কাট মার্কস হয়ে গেছে 65-র উপরে, যে 100-র মধ্যে 65 না পেলে হয়তো আমি পাসই করবো না, এমন একটা অবস্থা হয়ে গেছে, তাই না? সো এখানে কিন্তু কম্পিটিশনটা কঠিন, যদিও এই প্রিলিমিনারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখবে না। রিটেনেই হচ্ছে মেইন। রিটেনে যদি আপনি ভালো দিতে পারেন তাহলে শিওর থাকেন যে আপনার চাকরি হয়ে যাবে, ঠিক আছে? মেরিটে না হোক, প্যানেল থেকে হবেই। তো এখানে কিন্তু স্টুডেন্টদেরকে বাদ দেওয়ার ইয়েটা বেশি, আর এখানে প্রশ্নের ভ্যারিয়েশনটাও বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সো আপনি চিন্তা করবেন যে আগে আমি প্রিলিতে টিকি। আপনার অবশ্যই রিটেন নিয়ে চিন্তা করতে হবে। আপনি পড়বেন তো প্রিলি রিটেন সমন্বয় করে, কিন্তু পরীক্ষার আগে, এখন 1 সপ্তাহ আগে মানে যদি সে মানসিকভাবে সুস্থ হয় তাহলে সে রিটেন পড়বে না। যদি মানসিকভাবে সুস্থ হয় তাহলে এখন থেকে আরও রিটেন পড়বে না, এই 1 সপ্তাহে অন্তত ও প্রিলি পড়বে, কারণ আগে তো প্রিলি পাস করা লাগবে, তারপরে না রিটেন দিবে। রিটেন তো সারা বছরই পড়তে হবে, অনুবাদ সারা বছরই করতে হবে, ফোকাস রাইটিং সারা বছরই পড়তে হবে, সাধারণ জ্ঞান সারা বছরই পড়তে হবে, তাছাড়া তো চাকরি পাবে না। ওইটা তো সারা বছরই পড়বে, এই 1 সপ্তাহেই ডিসাইড হয়ে যাবে যে কে টিকবে কে টিকবে না, কে কি করবে কে কি করবে না, ঠিক আছে? সো প্রিলিমিনারিটা পাস আগে করতে হবে। আগে তো আপনাকে কম্পিটিশন করার জন্য আগে প্রথম ধাপটা পার হইতে হবে, সেই ধাপটাই তো হচ্ছে কঠিন। কারণ এই 1.5 লাখ মানুষের মধ্যে এখন তো আপনারা মানে অনেকে চিন্তা ভাবনা করেন যে ব্যাংকে বোধ হয় শুধু আমরাই পরীক্ষা দিই, আর কেউ দেয় না। ব্যাংকে এখন বুয়েটের পোলাপানা পরীক্ষা দেওয়া শুরু করছে, ঠিক আছে? বুয়েটের পোলাপানা পরীক্ষা দেওয়া শুরু করছে। শুধু আপনারা চিন্তা করছেন যে ওটা সিনিয়র অফিসারে দেয়, ভুল। ক্যাশ অফিসারও বুয়েটের পোলাপান পরীক্ষা দেয়, রুয়েটের পোলাপান ক্যাশ অফিসারে পর্যন্ত পরীক্ষা দেয়। চাকরি এতটাই কঠিন হয়ে গেছে, ঠিক আছে? সো আপনার কম্পিটিশন কিন্তু খালি ওই ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহীর মধ্যে নাই, ওই বুয়েট কুয়েট রুয়েটের পোলাপানেরও মধ্যেও চলে গেছে কম্পিটিশনটা। সো ওদেরকে হারানো কিন্তু অনেক কঠিন। ওরা তো ম্যাথে এমনিতেই ভালো, ইংরেজিতেও ভালো, ওরা আমাদের থেকে সব দিক থেকেই ভালো। তাছাড়া তো আর রুয়েটে পড়তো না বা বুয়েটে পড়তো না। সো কম্পিটিশন কিন্তু ওদের সাথে আপনার, ঠিক আছে? এটা মাথায় রাখেন। আর পিডিএফ ডাউনলোডের ক্ষেত্রে আমি এখানে বগুড়ায় বসে থেকে আপনাকে আমি কোনোভাবেই সাহায্য করতে পারবো না। যারা সাধারণত ফেসবুক অ্যাপ দিয়ে ফেসবুক চালান, তারা আমার বিশ্বাস যে 1 ক্লিকে আপনি ডাউনলোড করতে পারবেন। তারপরেও যদি কারো ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আপনি আপনার আশেপাশে থাকা বন্ধু বান্ধব বা বড় ভাই ছোট ভাই যারা একটু পারে এগুলা, তাদের কাছ থেকে হেল্প নিন। কারণ আপনারা অনেকে বলেন যে ভাই আমি তো ডাউনলোড করতে পারতেছি না, আমার ওপেন হচ্ছে না। আমি বগুড়ায় বসে থেকে, আপনি বসে আছেন সিলেট, আমি কিভাবে আপনার এই সমস্যার সমাধান করব? বা আপনারা অনেকে মনে করেন যে আমি বোধহয় এটা রেস্ট্রিকশন দিয়ে রাখছি। এখানে রেস্ট্রিকশন দেওয়ার কোনো সিস্টেম নাই। যেটা আপলোড করে দিছি সেটা আপনি সহ সবাই, এই গ্রুপে সবাই ডাউনলোড করতে পারবে, কোনো বাধা নাই, ঠিক আছে? এখন হয়তো টেকনিক্যাল কোনো কারণে আপনি পারতেছেন না বা আপনার ওখানে হচ্ছে না, যেটা আমি এখান থেকে বসে সলভ করতে পারবো না, ঠিক আছে? আর বই থাকতেই হবে ভাই, বই ছাড়া হবে না, বই থাকতেই হবে। আপনার যদি একান্ত পিডিএফ পড়ে অভ্যাস থাকে সেটার হিসাব আলাদা, আর যদি না থাকে তাহলে বই কিনে নেন। কারণ এখন যদি আপনি ইনভেস্ট না করেন তাহলে কখন করবেন? ইনভেস্ট আপনাকে এখনই করতে হবে। অন্য সময় ইনভেস্ট করার কোনো চান্স নেই, বা অন্য সময় ইনভেস্ট করলে আপনি সেখান থেকে কোনো ফল পাবেন না।
এখন বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে বলেন। ক্লাস রেকর্ড সবসময় ক্লাসের পর মানে এই গ্রুপেই থেকে যাবে। যতদিন ফেসবুক থাকবে ততদিন ক্লাস রেকর্ড এখানেই থাকবে। সো টেনশনের কোনো কারণ নাই। যখন ইচ্ছা তখন দেখে নিতে পারবেন ওপেন করে। এবং গ্রুপ কখনোই ডিলিট করা হবে না। যতদিন পর্যন্ত না ফেসবুক ডিলিট করতেছে ততদিন পর্যন্ত আমরাও ডিলিট করবো না। খায়রুলের অ্যাডভান্সমেন্ট থাকলে আগারওয়াল কিনতে হবে না। নাম্বারগুলো জাস্ট মিলাই নেবেন। খায়রুল ভাইয়ের বইয়ে সবগুলো ম্যাথে আছে, ঠিক আছে? খায়রুল ভাইয়ের বইয়ে সবগুলো ম্যাথে আছে। আপনাকে জাস্ট একটু খুঁজে নিতে হবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ম্যাথগুলো। আগারওয়াল কিনতে হবে না তাহলে। যে কোনো একটা, হয় খায়রুল ভাইয়ের বই না হলে আগারওয়াল, যে কোনো একটা। আপনাদের প্রশ্ন না থাকলে আজকে একটু হালকা একটু পড়াশোনা করব, যাতে আগামীকালকের ক্লাস ধরতে সুবিধা হয়, ঠিক আছে? আগামীকালকে আমরা আমাদের মূল পড়াশোনা শুরু হবে। মূল কথা, আমরা ম্যাথ সমাধান করা শুরু করব। ম্যাথের ওইসব থিওরি পড়ে কোনো লাভ নাই, যে এইটা সেইটা হ্যান ও তেন এইগুলা পড়ে কোনো লাভ নাই। ম্যাথে ভালো করতে হলে রিয়েল কোয়েশ্চেন সামনে নিয়ে আসতে হবে, রিয়েল কোয়েশ্চেন সলভ করতে হবে, দেন আপনার ম্যাথে অ্যাকুরেসি আসবে। আদারওয়াইজ ওইসব থিওরি দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে? এটা তো ভাই অনেক মানে ইয়ার বিষয়, ঠিক আছে? অনেক কথা। আমি মানে একদম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরপরই আমার মাথায় তখন অনেক কিছু ভূত চেপে বসছিল আর কি, যে আমি জিআরই দিয়ে একদম বাইরে চলে যাব। বাংলাদেশ তো ভালো দেশ না, বাংলাদেশে থাকা যাবে না, এই দেশে থেকে কি হবে, এই দেশে থেকে কোনো ভবিষ্যৎ নাই, আমাদেরকে আমেরিকায় যাইতে হবে। সো ওই আমাদের সার্কেলটা ছিল তখন ওই রকম, মানে একদম ইয়ে সার্কেল হয়ে গেল যে আমরা সবাই চলে যাব, এই দেশে থাকবো না, এই দেশে কে থাকে, ঠিক আছে? সো তখন থেকে জিআরই পড়ার একটা প্রবণতা শুরু হয়ে গেল, যে জিআরই পড়বো। তো জিআরই শুরু করলাম এক ভাইয়ের কাছে পড়া, 10-12 হাজার টাকা দিয়ে। সেখানে কিছুই বুঝলাম না, ঠিক আছে? সো তখন থেকে স্টার্ট, আস্তে আস্তে ওইভাবে করতে করতে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বিভিন্ন মানুষজনের কাছে গেছি এই ম্যাথ শেখার জন্য। বিভিন্ন জায়গায় ধরা খাইছি টাকা দিয়ে, মন মতো হয় নাই। আগেই 8,000 10,000 টাকা দিয়ে ফেলছি, দিয়ে 10 দিন ক্লাস করার পর মনে হয়েছে যে না, আমি যা খুঁজতেছি আমি সেটা পাচ্ছি না। তারপরে আবার চেঞ্জ করছি, আবার অন্য জায়গায় যে আবার এরকম ধরা গেছে। এরকম করতে 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 একবার এক ভাইয়ের সাথে পরিচয় হইলো আইবিএর। ওই ভাইয়ের কাছে আমি পড়লাম প্রায় 2 মাসের মতো, ঠিক আছে? প্রায় 2 মাসের মতো ফ্রি আর কি, মানে ক্যাম্পাসে যে আস্তে আস্তে ভাই একটু দেখায় দিত, সপ্তাহে 1 দিন 2 দিন ওইরকম দেখায় দিত। দেওয়ার পরে 2 মাস পরে ভাই চলে গেল বাইরে, তখন আমি আবার একা হয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে আবার ওর কাছে যাইতে যাইতে আস্তে আস্তে শেখা শুরু করলাম, ঠিক আছে? প্রথমে সাইফুডস ম্যাথ দিয়ে শুরু করছিলাম, ঠিক আছে? আমার মনে হয় যে ওই যে আগে বলতো, আগে আসলে বই ছিল না। আগে মানে আমাদের সময় তো বই ছিলই। আগে বলতে ধরেন যে একদম আগের কথা বলতেছি, 2010-11 দিকে তো কোনো বই ছিল না সাইফুডস ছাড়া, বা ওই দিকে তো এইরকম আগারওয়াল টাগারওয়াল আমরা খুঁজেই জানতাম না। ওই সময় তো ছিলামই ছোট, স্কুলে পড়তাম 10-11-তে। তো তখন তো এই আগারওয়ালের বইয়ের খোঁজ জানতাম না। মানে ওই সময় বড় ভাই যারা ছিল তারা বলতো যে এখন তো অনেক বই, আমাদের সময় সাইফুডসি ছিল, সাইফুডসি বলতো। এবং সাইফুডসি ওই সময় খুব ভালো বই ছিল, অনেক ভালো ম্যাথের কিছু কালেকশন ছিল, ঠিক আছে? তারপরে এরকম করতে করতে ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের শেষ দিকে অর্থাৎ থার্ড ইয়ারের শুরুতে এই আপনার ইন্ডিয়াতে একটা কোর্স করলাম ম্যাথের। ইন্ডিয়াতে বেশ কয়েকটা কোর্স করছি, এবং ইন্ডিয়াতে ওই কোর্সগুলোতে ভর্তি হওয়া খুব ঝামেলার। অনেক কষ্টে ভর্তি হয়ে সেখানে ওদের ভাষাটাও একটা বড় ব্যারিয়ার, ঠিক আছে? ইংলিশ তো আমরা দুর্বল, ইংলিশ অতটা পারি না। ওদের ক্লাসের ম্যাক্সিমাম 80% ইংলিশ। হিন্দি বললে কিছুটা বোঝা যায়, ইংলিশ
কম বুঝতাম, মানে ওইভাবে আস্তে আস্তে এর ওর হাত ধরে ইউটিউব অনেক ইয়ে করে, মানে এখনো খুব ভালো পারি না, মোটামুটি পারি, সেটাই আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করি, আর কিছুই না। ঠিক আছে, আমি যে খুব ভালো পারি, যে ম্যাথের জাহাজ হয়ে গেছি, পণ্ডিত হয়ে গেছি, তা না। আমিও এখনো শিখতেছি, এখনো অনেক কিছুই শেখার বাকি আছে। কারণ এই যেই জিনিসগুলো মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসে, এগুলা বারবার চেঞ্জ হয়। বিশেষ করে আপনি যদি ইন্ডিয়ার প্রশ্নগুলো খেয়াল করেন, আমি ইন্ডিয়ার ওয়েবসাইটগুলোতে ওদের পরীক্ষা হলে সব কিছু ওয়েবসাইটে পাওয়া যায়। আমি ওইগুলা খুব মানে ইয়ে করার চেষ্টা করি, বা আমার খুব একটা আগ্রহের জায়গা ওইটা। আমি খুব করে ওইটা চেষ্টা করতাম যে ওদের প্রশ্ন কালেক্ট করে কি ধরনের চেঞ্জ আসতেছে, আমি এখনো ট্রাই করি কি চেঞ্জ আসতেছে, ওদের টিচাররা নতুন কি শিখাচ্ছে। এবং ওদের দেশে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এরকম যে ওদের যারা প্রশ্ন সেট করে এরা খুব শিয়ানা লোক, খুব শিয়ানা। ঠিক আছে, ধরেন যে আমি আপনাকে একটা মেথড শিখাবো আজকে, ঠিক আছে, এমডিএইচ মেথড। এই মেথডটা মোটামুটি ইন্ডিয়াতে এখন অচল। ইন্ডিয়াতে এই টাইপের সহজ গোল্লা টাইপ প্রশ্ন আর দেয় না। কারণ প্রশ্নকর্তারা প্রতিবার, আমাদের দেশের প্রশ্নকর্তারা প্রশ্ন নিয়ে ওইভাবে চিন্তা করতে পারে না। ঠিক আছে, চিন্তা করতে পারে না মানে কি, এরা চিন্তা করে না। আর ওদের প্রশ্ন দেখলে আমি যদি 2023-এর প্রশ্নের সাথে 2024 মিলাই, কমন অনেক জিনিসই পাবো, বাট প্রত্যেকটা সালেই এমন কিছু নতুন জিনিস পাবো, বা এমন কিছু নতুন একটা ম্যাথ পাবো যে যেইটা মানে অন্যরকম আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে, যদি আপনার ম্যাথের প্রতি প্যাশন থাকে, মানে এই কম্পিটিটিভ এক্সামের ম্যাথের প্রতি প্যাশন থাকে। ঠিক আছে, আর আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন যে আসলে এগুলো কিভাবে চেঞ্জ হয়। এই যে জিআরই জিম্যাটের প্রতি বছর যে অফিসিয়াল গাইডগুলো বের হয়, বিশেষ করে জিম্যাটে অফিসিয়াল গাইড বের হয়, কিছু নতুন প্রশ্ন অ্যাড হয়, প্রশ্নগুলো দেখলেন, বা ওদের যে ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করে ওই ভিডিওগুলো একটু দেখলেন, ছোট ছোট ট্রিক্স শেখার চেষ্টা করলেন। ইউটিউবে একটা 10 মিনিটের গান দেখাচ্ছে বা একটা 10 মিনিটের একটা নাটক দেখাচ্ছে, আমার মনে হয় যে 5 মিনিটে ওদের একটা ট্রিক্স শেখা আপনার জন্য জরুরি বা আপনার জন্য ভালো, মজা পাবেন। সংখ্যা নিয়ে, গণিত নিয়ে যে অনেক কিছু করা যায়, এটা আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ঠিক আছে, এখন ক্যালকুলেশন নিয়ে একটা বড় একটা ইয়ে চলে আসতেছে। ঠিক আছে, ক্যালকুলেশনে ইন্ডিয়ানরা মানে কি বলবো, যে বিশাল একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে আমার এখন মনে হচ্ছে। কারণ আমি রিসেন্টলি কিছু নতুন জিনিস শেখার ট্রাই করতেছি ওদের কাছ থেকে, যে আগে আসলে আমি এটা চিন্তাই করতে পারতাম না যে ক্যালকুলেশন এইভাবে করা যায়। কারণ আমাদের দেশেও ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, ওদের দেশেও দেয় না। সো ওরা এটা নিয়ে কাজ করতেছে এখন। এইটা যেমন সুখের বিষয়, আবার সেটা ওদের ক্ষেত্রে দুঃখেরও বিষয়, যে পরীক্ষক না জানে পরবর্তীতে আবার আগামী বছর কোন ঝামেলায় ফেলে ওদেরকে। ঠিক আছে, বিশেষ করে আপনার ওদের, আমাদের তো মানে সরল অঙ্ক কোথায় আসতো, সরল অঙ্ক আসতো না আগে পাটিগণিতে। আমাদের দেশে তো সরল অঙ্ক এখন আর দেয় না সাধারণত, ওদের দেশে সব সরল অঙ্ক দেয়। আবার ফ্র্যাকশনের ভিতরে দেখবেন যে কত ভাগের যে ফ্র্যাকশন আছে, মানে ওরা ওই ইয়েগুলোকে সিম্পলিফিকেশন অধ্যায় নামছে। যেমন আগারওয়ালের বই খুললেও আপনি পাবেন সিম্পলিফিকেশনের প্রথম অধ্যায়গুলো মানে প্রথম দিকের ম্যাথগুলো দেখেন যে কি টাইপের ম্যাথ। ঠিক আছে, ওদের দেশে এগুলা দেয়, 2-3টা করে আসে। সো তখন মানে ওরা যেভাবে হিসাব করে ওই ম্যাথগুলো, আগারওয়ালের ওই ম্যাথগুলো কয়েক সেকেন্ডে বের করা সম্ভব। ঠিক আছে, ওরা ওদের দেশে ওইগুলা শিখায়, আসে। ওইগুলা শিখতে গেলে মানে আপনি মজা পাবেন, আমাদের দেশে লাগবে না, বাট আপনার মনের খোরাক, আপনার যদি ভালো লাগা কাজ করে তাহলে আপনি ভালো একটা মজা পাবেন, এই আর কি, আর কিছুই না। ঠিক আছে, আর অন্যান্য বিষয়, অন্যান্য চ্যাপ্টারগুলোতেও তো অনেক মজার আছে। যেমন এখন আমার মনে হয় যে ওইভাবে এখন আমাদের দেশে শেখানোর মতো এখনো কোনো কিছু আসে নাই। ঠিক আছে, এখনো ওইভাবে কোনো কিছু আসে নাই আমাদের দেশে, বাট আমার মনে হয় যে প্রিলিমিনারি প্রশ্ন মানে আমরা যেভাবে সলভ করি বা এভাবে সলভ করার কোনো দরকার নাই। ম্যাথ দেখে, ম্যাথের মানে সংখ্যাগুলো অ্যানালাইসিস করে, অপশন দেখে এটা কয়েক সেকেন্ডে বের করা সম্ভব। ঠিক আছে, উইদাউট এনি ক্যালকুলেশন, মানে উইদাউট এনি ক্যালকুলেশন মানে হচ্ছে ম্যাথের কোনো ধরনের ওই রকম আহামরি কোনো কনসেপ্ট না জেনেই। ঠিক আছে, অনেক কিছু ইয়ে করা সম্ভব। যাই হোক, এগুলো আসলে অনেক কথা, শেখার কোনো শেষ নাই। এগুলো মানে এত কিছু শিখতে হবে না, আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে চাকরি। সো চাকরি পাওয়ার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু শিখবো, আমরা লিমিটেড বিষয় শিখবো, বারবার একই জিনিস পড়ে শিখে আমরা ওইটা পরীক্ষায় যাতে ভালো করতে পারি সেটা দেখবো। ঠিক আছে, আগামীকালকে আমরা একটা অধ্যায় পড়বো, সেই অধ্যায়ের নাম হচ্ছে ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড বা চেইন রুল।
ঠিক আছে, এই ম্যাথগুলো আমরা হয়তো ক্লাস 6-7 থেকে করে আসতেছিলাম। ঠিক আছে, অনেক বাজে একটা অ্যাপ্রোচ, মানে ওই অ্যাপ্রোচটা এখন আর চলে না ভাই, সহজ হিসাব। কারণ ঐকিক নিয়মের অঙ্ক যখন 6 ধাপের হয়ে যায়, 4 ধাপের হয়ে যায় বা 5 ধাপের হয়ে যায়, তখন আমরা কনফিউজড হয়ে যায় না যে এই লাইনে গুণ করব না ভাগ করব, এই লাইনে ভাগ করব না গুণ করব, কনফিউজড হয়ে যায় কিন্তু যে কি করব। আর এই কনফিউশনের জন্য আমাদের ম্যাথে ফলাফল ভুল আসে, আমরা পাই 0। ঠিক আছে, এই জিনিসটা থেকে পরিত্রাণের জন্য একটা মেথড আছে, সেই মেথডের নাম হচ্ছে এমডিএইচ মেথড। এমডিএইচ মেথড, ঠিক আছে, এই মেথডটা খুব কার্যকরী। বাংলাদেশে যে ম্যাথগুলো আসে তার মধ্যে 95% প্রশ্ন, মানে জেনারেল কিছু কোয়েশ্চেন ছাড়া আপনি ম্যাক্সিমাম প্রশ্নগুলো এই এমডিএইচ মেথডে খুব ইজিলি আপনি সলভ করতে পারবেন, খুব ইজিলি সলভ করা যায়। এখন কথা হচ্ছে যে এমডিএইচ মেথড খুব সহজ একটা জিনিস, খুব সহজ একটা জিনিস। এই যে এই এম মানে বুঝাবে হচ্ছে মানুষকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাই প্রশ্নে তো শুধু মানুষ থাকবে না, কখনো কখনো একটা মেশিন থাকে, তারপরে হচ্ছে একটা কার গাড়ি থাকে, বা একটা পাম্পের কথা বলা থাকে। এখন কথা হচ্ছে যে আপনার প্রশ্নে যিনি কাজের ভূমিকায় থাকবেন, অর্থাৎ যিনি কাজটা করবেন, যে ধরেন ম্যাক্সিমাম প্রশ্নে বলে যে রহিম এই কাজ করছে, করিম এই কাজ করছে, 17 জন মানুষ এতদিনে করলো, 22 জন মানুষ এতদিনে করলো, ম্যাক্সিমাম জায়গায় মানুষ থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে একটা পাম্প 10 ঘন্টায় পানি তুলতে পারে এত, একটা কার 30 মিনিটে এত পথ যাবে, বা অন্য একটা মেশিন এত কাজ করবে, বা একটা কম্পিউটার 10 পৃষ্ঠা টাইপ করতে পারবে, এই টাইপের, বা প্রিন্ট করতে পারবে, এই ধরনের কথা বলা থাকে। অর্থাৎ প্রশ্নে আমরা মানুষ ছাড়াও দেখি পাম্প অনেক সময় পানি উঠায় বা অন্যান্য অনেক কাজ করে। তো প্রশ্নে যিনি কাজ করবেন, যিনি কাজ করার ভূমিকায় থাকবেন, তাকে আমরা এম বলবো বা তাকে আমরা মানুষ বলবো, হোক সেটা জড় পদার্থ। ঠিক আছে, যিনি কাজ করবেন তাকে আমরা কি বলবো, এম বা ম্যান বলবো। ঠিক আছে, এখন আসেন ডি। এই ডি মানে হচ্ছে দিন। প্রশ্নে আপনাকে বলবে, ঐকিক নিয়ম সময় কাজের অঙ্কে বলবে যে এত দিনে কাজ করে, 10 দিন লাগছে, 20 দিন লাগছে, 30 দিন লাগছে, 4 দিন পর চলে যায়, এরকম দিনের কথা বলবে। এই দিনকে আমরা ডি দিয়ে সম্বোধন করব, যে ডি মানে হচ্ছে দিন। আর এই যে এইচ, এই এইচ কে আমরা বলবো হচ্ছে আওয়ার। আওয়ার মানে হচ্ছে ঘন্টা। যেমন আমরা বলি যে এত ঘন্টায় কাজ করতে পারবে, অত ঘন্টায় কাজ করতে পারবে, এই যে সময়টা দেয়া থাকবে ঘন্টা, এই ঘন্টাকে আমরা এইচ বলবো। ঠিক আছে, এখানে আরো 2টা জিনিস আছে। একটা হচ্ছে আপনার ই বা ইফিসিয়েন্সি। এই ইতে আমরা বলবো হচ্ছে ইফিসিয়েন্সিকে, ইতে বলবো হচ্ছে আমরা ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সির সাথে এই এম এর হচ্ছে প্রেমের সম্পর্ক। ঠিক আছে, ইফিসিয়েন্সির সাথে এম এর হচ্ছে প্রেমের সম্পর্ক, যে এরা বলতে পারেন যে অনেকটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো, একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, একজন আরেকজনকে ছাড়া পথ চলতে পারে না। ঠিক আছে, যেখানে যেখানে মানুষ দেখবেন, বুঝবেন যে সেখানে সেখানে প্রশ্নের পরিস্থিতি অনুযায়ী বা প্রশ্নের অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী সেখানে ই বা ইফিসিয়েন্সি থাকবে। একজন মানুষের কাজ করার ক্ষমতা, সেটাকে আমরা ইফিসিয়েন্সি বলি। যে একজন মানুষ 1 ঘন্টায় কত কাজ করতে পারলো, একজন মানুষ 1 দিনে কত কাজ করতে পারলো, বা একজন মানুষ 1 মিনিটে কত কাজ করতে পারলো, 1 সেকেন্ডে কত কাজ করতে পারলো, সেটাই হচ্ছে ইফিসিয়েন্সি। সাধারণত ঐকিক নিয়মের কিছু অঙ্কে ইফিসিয়েন্সির কনসেপ্ট লাগবে, তাছাড়া লাগবে না। কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক বা পাইপ অ্যান্ড সিস্টার্নে ইফিসিয়েন্সি মাস্ট। ইফিসিয়েন্সির উপরই বেস করে আমরা ম্যাথ সমাধান করব। ঠিক আছে, সো এই মানে হচ্ছে ইফিসিয়েন্সি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস লাগবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ডব্লিউ। ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, কাজ। আপনাকে প্রশ্নে যে কাজের কথা বলবে, যে দেয়াল তুলছে, এত পুকুর খনন করছে, ধান কাটছে, বা অন্যান্য যে কাজের কথা বলে, সেই কাজকে আমরা ডব্লিউ বা ওয়ার্ক বলবো। ঠিক আছে, তাহলে এই ঐকিক নিয়মের ম্যাথ সমাধান করতে গেলে আপনার এই 5টা জিনিস লাগবে, এবং এই 5টা জিনিসই ঘুরে ফিরে আপনাকে জিজ্ঞাসা করবে। হয় মানুষের সংখ্যা জানতে চাবে, না হলে দিনের সংখ্যা জানতে চাবে, না হলে কয় ঘন্টা লাগবে সেটা জানতে চাবে। ঠিক আছে, ইফিসিয়েন্সি সাধারণত জানতে চায় না, না হলে কাজ জানতে চাবে, যে কি পরিমাণ কাজ করলো, কি অবস্থা। ঠিক আছে, মূল কথা ঐকিক নিয়মের অঙ্ক করতে গেলে
আপনার এই 5টা জিনিস লাগবে। এই 5টা জিনিসের মাধ্যমে আমরা ম্যাথগুলো সমাধান করতে পারবো। এখন আপনি বলতে পারেন যে কেমনে সমাধান করব, এটা তো খুবই সহজ, দেখতে সহজ লাগতেছে, কেমনে সমাধান করব, এবার সেটা একটু বলি। দেখেন, ঐকিক নিয়মের অঙ্কে 2টা অংশ থাকে। ঐকিক নিয়মের প্রতিটা প্রশ্নে 2টা অংশ থাকে। আমি যদি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, যে প্রশ্নগুলো সাধারণত এরকম হয়। ধরে নেন যে রহিম একটা কাজ 10 দিনে করবে, প্রতিদিন 6 ঘন্টা করে। করিম ওই একই কাজ প্রতিদিন 2 ঘন্টা করে করলে কত দিনে শেষ করতে পারবে? দেখেন প্রশ্নটা, দেখেন প্রশ্নে 2টা ভাগ আছে না, যে প্রথম ভাগে রহিমের ভাগ, এখান থেকে এখান পর্যন্ত একটা ভাগ, আবার এখান থেকে এখান পর্যন্ত একটা ভাগ। ঐকিক নিয়মের যত প্রশ্ন পাবেন সব প্রশ্নেই এরকম 2টা সিচুয়েশন থাকবে বা 2টা অংশ থাকবে। প্রথম অংশে আপনাকে যে কোনো একটা মানুষের কথা বলে পুরো কাজ শেষ করতে কত সময় লাগবে সেটা বলে দিবে। যেমন এখানে বলছে যে ভাই রহিম একটা কাজ 10 দিনে করবে, প্রতিদিন 6 ঘন্টা করে, অর্থাৎ রহিম প্রতিদিন 6 ঘন্টা করে যদি 10 দিন করে তাহলে একটা কাজ শেষ হয়ে যাবে। ওই একই কাজ করিম প্রতিদিন 2 ঘন্টা করে করলে কত দিনে শেষ করতে পারবে? কত দিনে শেষ করতে পারবে? তার মানে দ্বিতীয় অংশে করিমের কত দিন লাগবে এই দিনটা আমাকে বের করতে হবে। তো প্রশ্ন তো সাধারণত এইরকমই হয়, তাই না? সো এই প্রশ্নগুলো বা এই টাইপের, মূল কথা ঐকিক নিয়মের 95% প্রশ্ন আপনি এমডিএস এ সমাধান করতে পারবেন। তো এই যে অঙ্কের 2টা ভাগ থাকে, এই জন্য আমরা দেখেন, খেয়াল করেন, এই যে আমাদের 5টা জিনিস আছে, এই 5টা জিনিসকে আপনি কিভাবে লিখবেন? প্রথম অংশের জন্য এম, এটাকে বলবেন M1। তারপরে এই যে E1 যদি থাকে, তারপরে লিখবেন D1, তারপরে লিখবেন H1, ঠিক আছে? আর সবার নিচে হবে কি? W1। দ্বিতীয় অংশে কি থাকবে? এই যে M2, যদি ইফিসিয়েন্সি থাকে E2, D2, H2 ডিভাইডেড হচ্ছে আপনার W2। এটা কোনো সূত্র না, সূত্র ভেবে ভুল করার কোনো দরকার নাই, ঠিক আছে? সো এই যে M1, E1, D1, H1 এটা হচ্ছে প্রথম অংশের জন্য, এই জন্য প্রত্যেকের সাথে আমি 1 লিখছি যাতে আমার ভুল না হয়। আবার এই যে দ্বিতীয় অংশের জন্য প্রত্যেকের সাথে আমি 2 লিখছি যাতে করে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে আমার দ্বিতীয় অংশ, ঠিক আছে? এখন খেয়াল করেন, এই যে 5টা জিনিস, 1 2 3 4 5, এই 5টা জিনিস, আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রতিটা অঙ্কেই, প্রত্যেকটা ম্যাথ সমাধানের ক্ষেত্রেই আমরা কি করব? এই 4টা জিনিসকে উপরে লিখবো আর কাজের পরিমাণটাকে আমরা নিচে লিখবো, ঠিক আছে? কাজের পরিমাণ ছাড়া বাদ বাকি যা কিছু থাকবে সব কিছু উপরে গুণ অবস্থায় থাকবে। আই রিপিট, কাজের পরিমাণ ছাড়া যা কিছু থাকবে, মানুষের সংখ্যা, দিনের সংখ্যা, ঘন্টা, মানুষের কার্যক্ষমতা, যা কিছু থাকবে সব ওপরে কাজের মানে গুণ অবস্থায় থাকবে। আর নিচে শুধুমাত্র কাজের পরিমাণটুকু থাকবে। এখন আসেন কাটাকাটির বিষয়। ঐকিক নিয়মে কাটাকাটি করতে আমরা ভুল করি। এখানে কাটাকাটি হবে 3 ভাবে, এটা যেন কখনো ভুল না হয়। কাটাকাটি হবে 3 ভাবে। 1 নাম্বার, ওপরে কাটাকাটি করতে পারবেন, ওপরে। 2 নাম্বার, নিচে কাটাকাটি করতে পারবেন, নিচেরটার সাথে নিচেরটা। 3 নাম্বার, ওপরে নিচে কাটাকাটি করতে পারবেন। তাহলে কাটাকাটি করা যাবে কয় ভাবে? 3 ভাবে। উপরেরটার সাথে উপরেরটা কাটতে পারবেন,
মানে ওপরেরটার সাথে ওপরেরটা কাটতে পারবেন, আবার নিচে নিচে তার মানে নিচের গুলোর সাথে নিচের গুলো কাটতে পারবেন, আবার উপরে নিচে কাটতে পারবেন। এটা যেন ভুল না হয়, কাটাকাটি হবে তিন ভাবে, ওপরেরটার সাথে ওপরেরটা, নিচেরটার সাথে নিচেরটা, ওপরেরটার সাথে নিচেরটা। ঠিক আছে, কিন্তু কখনোই আড়াআড়ি কাটাকাটি হবে না, আড়াআড়ি এখানে গুণন হবে। আড়াআড়ি কি হবে ভাই? গুণন হবে। ঠিক আছে, এখন আসেন এইটা কিভাবে কাজ করে এইটার একটু প্রমাণ দেখি। আমরা যদি এই প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি, সে দেখেন এখানে রহিম প্রথম অংশে কাজ কে করতেছে? রহিম করতেছে। রহিম কয়জন? রহিম একজন। ঠিক আছে, রহিম একজন, তার মানে এই যে M1, তার মানে এখানে মানুষের সংখ্যা এক। ইফিসিয়েন্সি, এখানে কি এই প্রশ্ন সমাধান করতে রহিমের ইফিসিয়েন্সির দরকার আছে? ইফিসিয়েন্সির দরকার নাই। প্রশ্নে ইফিসিয়েন্সির কথা বলে দিবে আপনাকে, সেগুলো আমরা দেখব, আস্তে আস্তে শিখে নিব। ঠিক আছে, তাহলে রহিম এখানে একজন, তার মানে মানুষের সংখ্যা এক। রহিম 10 দিন কাজ করে, তার মানে এই যে D1 কত? এই যে 10 দিন, এই যে লিখলাম। রহিম কয় ঘন্টা কাজ করে? এই যে 6 ঘন্টা কাজ করে, তার মানে এই যে H1, এইটা কত? 6। ঠিক আছে, মানে যেইটা যার ভ্যালু সেটা সেখানে বসায় দিলাম। এখন আসেন কাজের পরিমাণ। রহিম কি করে? এই যে দেখেন একটা কাজ করে। রহিম কি করে? একটা কাজ করে, তার মানে কাজের পরিমাণ কত? 1। তাহলে এই যে W1 মানে কত? এই যে 1 সমান সমান। এরপরে আসেন দ্বিতীয় অংশে মানুষকে। দ্বিতীয় অংশে মানুষ, আপনি বলবেন যে ভাই মানুষ তো করিম। করিম কতজন? করিম হচ্ছে একজন, তার মানে এই M2 হচ্ছে 1। করিমের ইফিসিয়েন্সি কি এখানে লাগবে? না, লাগবে না, ইফিসিয়েন্সি সম্বন্ধে কোনো কথা বলেনি। করিমের কত দিন লাগবে এইটা জিজ্ঞাসা করছে, কত দিন লাগবে এটা জিজ্ঞাসা করছে। তো আমি তো জানি না যে D2 কত, আমি যেহেতু জানি না আমি ধরে নিচ্ছি যে X দিন লাগবে। করিম কয় ঘন্টা কাজ করে? এই যে করিম কাজ করবে 2 ঘন্টা, তার মানে করিমের এই ঘন্টা কত? এই যে 2। করিম কি পরিমাণ কাজ করে? করিম কি পরিমাণ কাজ করে? ওই একই কাজ বলতে কি বোঝাচ্ছে? রহিম যেই কাজটা করছে, রহিম যত পরিমাণ কাজ করছে, করিম ঠিক ওই সম পরিমাণ কাজই করে। তাহলে রহিম করছে এক কাজ, তাহলে করিম করবে কয় কাজ? এক কাজ না? এই যে এখন আমি কি বলছি? কাটাকাটি করতে হবে, নিচে নিচে কাটাকাটি করতে পারবেন, তার মানে এই এক আর এই এক কেটে দিতে পারবেন। উপরে উপরে কাটাকাটি করতে পারবেন, এই এক আর এই এক কেটে দিতে পারবেন। উপরে উপরে কাটাকাটি করতে পারবেন, এই 2 এর সাথে এই 6 কাটলে এখানে কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। তাহলে এই পাশে থাকলো হচ্ছে আপনার X, আর এখানে 3 আর 10 গুণন হয়ে কত হয়ে যাবে? এই যে 30 দিন হয়ে যাবে। তো এই যে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে করিম ওই একই কাজ কত দিনে শেষ করতে পারবে, তো আমরা ধরে নিছিলাম যে করিম X দিনে শেষ করবে। এই X এর ভ্যালুটাই এখানে কত বের হইছে? 30 বের হইছে, যে করিম ওই কাজটা 30 দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, এইটা যদি বোঝেন যে ভাই আমি এই প্রসেসটা বুঝতে পারছি, আপনি আমাকে এতক্ষণ ধরে যা বুঝাইলেন, যে বিষয়টা বুঝাইলেন, আমি এই জিনিসটা বুঝতে পারছি, যদি আপনি এতটুকু বলতে পারেন যে বুঝতে পারছি, তাহলে কালকের ম্যাথগুলো আপনার কাছে খুব ইজি মনে হবে। কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাথই জেনারেল কিছু কোয়েশ্চেন বাদ দিয়ে, মানে হচ্ছে একদম ছোট বাচ্চাদের কোয়েশ্চেন বাদ দিয়ে আমরা, কারণ আগারওয়ালের বইয়ে ছোট বাচ্চাদের কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেনগুলো বাদ দিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাথগুলো এইভাবে খুব সহজেই যার যার ভ্যালু সেখানে বসায় দিয়া কাটাকাটি করে দিলেই আমাদের ফলাফল চলে আসবে। ঠিক আছে, বোঝা গেছে কিনা এবার একটু বলেন যে বুঝতে পারছেন কিনা। ওকে, এইবার আসেন আরেকটা জিনিস একটু শিখাই, এগুলো লাগবে তো। আমি সাধারণত এইগুলো তেমন একটা আলোচনা করি না, এগুলো দেখাইতে দেখাইতে এমনি শিখে যান আপনারা।
আমরা কিছু প্রশ্ন পাবো, আপনারা করে আসছেন 7, 8, 9 এগুলা করে আসছেন। আমাদেরকে বলে না অনেক সময় যে ধরেন কথার কথা বলতেছি যে 10 জন বালক অথবা 6 জন পুরুষ, এইরকম কথা আমরা বলে আসি না, যে ধরেন যে একটা কাজ 10 জন বালক এবং 10 জন বালক অথবা 6 জন পুরুষ করবে। এরকম প্রশ্ন কিন্তু আমাদের আসে যে 10 জন বালক অর্থাৎ একটা কাজ হয় 10 জন বালক করবে অথবা 6 জন পুরুষ করবে, এরকম সিচুয়েশন আসে। আবার আরেকটা সিচুয়েশন আসে এখানে, সেটা হচ্ছে কাজটা 10 জন বালক এবং দিয়ে আসে, যে এবং 6 জন পুরুষ ধরে নেন 7 দিনে করবে, 7 দিনে করবে, ঠিক আছে, 7 দিনে করবে। আবার ধরে নেন যে এটার সাথে এটা ধরে নেন 1 নাম্বার, এটা 2 নাম্বার, 10 জন বালক এবং 6 জন পুরুষ 7 দিনে করবে। আবার ধরে নেন যে 12 জন বালক এবং 4 জন পুরুষ ওই কাজটা ধরে নেন 8 দিনে করবে। এই ধরনের ম্যাথ আসে না আমাদের? আসে। এখানে বালকের জায়গায় হয়তো কখনো কখনো আপনি মহিলা পুরুষ পাবেন, আবার কখনো কখনো পুরুষ মহিলা পাবেন, বালক মহিলা পাবেন, এইরকম কথাবার্তা বলে। সো এই যে দেখেন, এই জায়গাগুলোতে আপনার ইফিসিয়েন্সির দরকার পড়বে। যে প্রথমের অংশে বলছে যে 10 জন বালক অথবা 6 জন পুরুষ, অর্থাৎ কাজটা হয় 10 জন বালক করবে অথবা 6 জন পুরুষ করবে। আর দ্বিতীয়টাতে বলতেছে যে 10 জন বালক এবং 6 জন পুরুষ 7 দিনে একটা কাজ করবে, তাহলে 12 জন বালক এবং 4 জন পুরুষ ওই একই কাজটা 8 দিনে করবে। এই যে কথাগুলো বলল, এখান থেকে আপনি কখনোই এদের ইফিসিয়েন্সি ছাড়া কখনোই আপনি এই ম্যাথগুলো সমাধান করতে পারবেন না। আমরা ওই যে ছোটবেলায় ধরতাম না যে বালকগুলোকে সব পুরুষে পরিণত করে দাও অথবা পুরুষগুলোকে সব বালকে পরিণত করে দাও, এ ধরনের কথা আমাদেরকে বলতো না? যে বালক আর পুরুষের অঙ্ক আসলেই হয় বালককে সব মানে পুরুষে কনভার্ট করে দাও, না হলে পুরুষগুলোকে সব বালকে কনভার্ট করে দাও, তাই না? মানে সব এক জাতীয় করতে বলতো আমাদেরকে। সো আমরা এখানে ওই কাজটাই করব একটু ডিফারেন্ট ওয়েতে করব, ঠিক আছে? সো এই যে দেখেন, এই যে আমাদেরকে বললো যে 10 জন বালক অথবা 6 জন পুরুষ, অথবা মানে তো আমরা বুঝি যে হয় বালক করবে না হলে পুরুষ করবে, দুই পার্টির যে কোনো এক পার্টি কাজটা আমার করবে। তাহলে আমি বলতে পারি না এখানে যে ভাই 10 জন বালক যেই কাজটা করে ঠিক সমপরিমাণ কাজটাই আপনার 6 জন পুরুষ করে, তার মানে এরা সমান না। আমি তো কথাটাকে এইভাবে বলতে পারি যে 10 জন বালক সমান সমান 6 জন পুরুষ, কথাটা এইভাবে বলতে পারি না? যে যেই কাজটা 10 জন বালক করবে ওই একই কাজটা করতে 6 জন পুরুষ লাগে, তার মানে 10 জন বালক আর 6 জন পুরুষ এরা কি সমান। এখন দেখেন, এই যে 10-এর সাথে আমি যদি এটাকে এইভাবে লিখি, আচ্ছা এখানে থাক, 10 আর বি, এখানে 10 আর বি কিন্তু গুণ অবস্থায় আছে ভাই, অর্থাৎ 10 আর বি এদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের। আবার এই 6-এর সাথে এই পুরুষের সম্পর্ক কি? গুণের সম্পর্ক। সো এখান থেকে আমি এই যে বললাম যে এদের ইফিসিয়েন্সি ছাড়া, কর্মক্ষমতা ছাড়া আপনি বের করতে পারবেন না যে একজন পুরুষ কত কাজ করতে পারে, একজন বালক কত কাজ করতে পারবে, এটা ছাড়া আপনি এগুলো ম্যাথ সমাধান করতে পারবেন না। তো এই যে এখান থেকে এদের ইফিসিয়েন্সি বের করা হয়, তাহলে এরা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে আমি যদি এখানে বি আছে এই পাশে বি লিখলাম, এম কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে। আবার দেখেন 6 এখানে আছে, 10 এখানে উপরে ছিল নিচে চলে যাবে। 6 আর 10কে আমরা একটু ছোট করে লিখতে পারি, 3 দুগুণ 6, আবার 5 দুগুণ কত? 10। তার মানে কি এই যে বয়, এই যে দেখেন বয় সমান সমান বের হয়েছে কত? 3, আবার এম সমান সমান বের হয়েছে কত? 5। এই যে বি সমান সমান 3 আর এম সমান সমান 5 বের হয়েছে,
এইটাই হচ্ছে তাদের ইফিসিয়েন্সি, যে একজন বালক 3 কাজ করতে পারবে আর একজন পুরুষ 5 কাজ করতে পারবে। ঠিক আছে, এইটাই হচ্ছে তাদের কি ইফিসিয়েন্সি হবে। তাহলে ইফিসিয়েন্সি যখন অথবা থাকবে তখন ইফিসিয়েন্সি কিভাবে বের করতে হয় বোঝা গেছে, যে আপনি শুধু এতটুকু এনশিওর করেন যে আমি অথবা এই জিনিসটা বুঝি ভাই, অথবা জিনিসটা কি এইটা আমি বুঝি। অথবা মানে হচ্ছে হয় কাজটা এই বালকেরা করবে না হলে পুরুষেরা করবে, ঠিক আছে, যে কোনো একটা গ্রুপ করবে। তাহলে আমি বলতে পারি যে এই যে 10 জন বালক যেই কাজটা করে ঠিক সমপরিমাণ কাজটা 6 জন পুরুষ করতে পারে। তার মানে এই 10 জন বালক সমান সমান কি লিখতে পারি, 6 জন পুরুষ লিখতে পারি। তারপরে নর্মালি এই ক্যালকুলেশন তো আমরা সবাই পারি, এখানে এইভাবে ক্যালকুলেশন করলে আপনি এই পুরুষ মানুষ আর বালকের যে ইফিসিয়েন্সিটা সেটা আপনি বের করতে পারবেন, যে বালকের ইফিসিয়েন্সি 3 আর পুরুষের ইফিসিয়েন্সি হইতেছে 5। ঠিক আছে, তো যখন আমার মাঝখানে অথবা আসবে তখন আমি এইভাবে আস্তে আস্তে এদের আগে ইফিসিয়েন্সি বের করবো, দেন ওরা যা যা বলবে প্রশ্নে সেই অনুযায়ী আমি কাজ করব। এবং এই যে আমরা ইফিসিয়েন্সিটা বের করছি এদেরকে আমি বসাবো কার সাথে, ওই যে প্রশ্নের প্রথমে বলছি মানে ক্লাস এগুলো বোঝানোর শুরুতে, যে এই মানুষের সাথে ইফিসিয়েন্সির সম্পর্ক হচ্ছে প্রেমের সম্পর্ক, এরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। তাহলে এই এম মানে যদি ধরে নেন, কথা বোঝানোর জন্য বলতেছে, যে এম মানে যদি পুরুষ হয় তাহলে এই যে পুরুষ আপনার কয়জন, এই যে 6 জন পুরুষ, তাহলে এই যে পুরুষের সংখ্যা 6 লিখলাম, তাহলে ইফিসিয়েন্সি কত লিখতে হবে, এই যে পুরুষের ইফিসিয়েন্সি হচ্ছে 5, এই যে 5 লিখতে হবে। ঠিক আছে, এবং আপনি এটা শিওর থাকেন যে এই পুরুষের সংখ্যার সাথে ইফিসিয়েন্সি এবং এদের সংখ্যার সাথে যখন আরো দিন বা সময় যেগুলো থাকবে, ঘন্টা টন্টা, এগুলা যখন আপনি গুণ করে দেবেন তখন এখানে আপনি মানে কাজের পরিমাণটা পাবেন। বা এইভাবে আমরা বলতে পারি যে ভাই মানুষের সংখ্যা, তাদের ইফিসিয়েন্সি আর দিন, এগুলা যদি গুণ করে দেন তাহলে আপনি কাজের পরিমাণটা পেয়ে যাবেন, কাজের পরিমাণ পাবেন। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো, অঙ্ক করতে করতে শিখে ফেলবো। আপনাকে শুধু ধারণা দিচ্ছি যাতে কালকের ক্লাসগুলো ধরতে সুবিধা হয়। তো যখন অথবা থাকবে তখন আমরা এইভাবে তাদের ইফিসিয়েন্সিগুলো বের করে ফেলতে পারি। আর ইফিসিয়েন্সি মানে তো বললাম যে একজন মানুষ যদি প্রশ্নে ঘন্টার কথা বলা থাকে, যে এত ঘন্টায় কাজ করছে, অত ঘন্টায় কাজ করছে, তাহলে বুঝবেন যে 1 ঘন্টায় যতটুকু কাজ করবে সেটাই তার ইফিসিয়েন্সি। যেমন এটাকে যদি আরেকটু পরিষ্কার করে বলতে চাই, আমরা আগে কি বলতাম, কি লিখতাম, যে রহিম 10 দিনে করতে পারে 1 অংশ কাজ, 1 অংশ। তাহলে রহিম 1 দিনে করতে পারে 1/10 অংশ কাজ। আগে আমরা এইভাবে লিখতাম না ভাই, আমাদেরকে এইভাবে প্রশ্ন বলতো তখন আমরা সমাধান করতাম এইভাবে, যে রহিম 10 দিনে করতে পারে 1 অংশ, রহিম 1 দিনে করতে পারে 1/10 অংশ। এই যে আমরা লিখতাম যে 1 দিনে করতে পারে 1/10 অংশ, আমাদের কোনো টিচার জীবনেও কোনোদিন বলে নাই যে বাবা এই যে তুমি যে 1 দিন বের করলা, এই 1 দিনই হচ্ছে তোমার ইফিসিয়েন্সি। এই যে 1/10 এটাই হইতেছে রহিমের ইফিসিয়েন্সি, যে রহিম 1 দিনে কতটুকু কাজ করতে পারে সেটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি। যদি এখানে 10 দিন না বলে যদি বলতো যে 10 ঘন্টা, তাহলে এই যে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে সেটাই হচ্ছে রহিমের ইফিসিয়েন্সি। যদি এখানে ঘন্টা না বলে যদি বলতো যে মিনিট, তখন আমি বলতাম যে 10 মিনিটে যদি 1 অংশ করে তাহলে 1 মিনিটে করবে 1/10 অংশ। যদি এখানে মিনিট না বলে যদি বলতো যে সেকেন্ড, 10 সেকেন্ডে করতে পারে 1 অংশ, তাহলে আমি বলতাম যে ভাই রহিম 1 সেকেন্ডে যা করতে পারবে সেটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি। তার মানে একজন মানুষ 1 দিনে, 1 ঘন্টায়, 1 মিনিটে, 1 সেকেন্ডে যতটুকু কাজ করতে পারে ওইটাই হবে তার ইফিসিয়েন্সি। ঠিক আছে, এখন খেয়াল করেন যে 2 নম্বর আরেকটা সিচুয়েশন, যে অথবা তো শিখলাম ভাই, এবংও তো আসে, যে 10 জন বালক এবং 6 জন পুরুষ, এবং মানে কি একসাথে কাজ করবে, এবং মানে হচ্ছে অ্যাড করা, জোড়া দেওয়া, একসাথে হওয়া। ঠিক আছে, তাহলে যদি জোড়া দেওয়াই হয় তাহলে এই যে 10 জন বালক, এবং মানে হচ্ছে যোগ, এবং 6 জন পুরুষ, তার মানে 10 জন বালক আর 6 জন পুরুষ একসাথে কাজ করবে। একসাথে কাজ করলে কয় দিনে করতে পারবে, এই যে 7 দিনে করতে পারবে। কিছুক্ষণ আগে বলছি মানুষের সংখ্যার সাথে, এই যে মানুষের সংখ্যার সাথে যদি দিনের সংখ্যা, এই যে 7 দিন, বা এখানে ঘন্টাও থাকতে পারতো, মানে যেইটাই থাক, যে সময়টা থাকবে,
মানুষের সংখ্যার সাথে যদি আপনি দিনের সংখ্যা বা ঘন্টার সংখ্যাকে আপনি গুণ করে দেন, তাহলে আপনি মূলত কাজের পরিমাণটা পাবেন, যে এখানে কি পরিমাণ কাজ হয় সেই কাজের পরিমাণটা পাওয়া যাবে। তাহলে 10 জন বালক 6 জন পুরুষ একসাথে 7 দিন করলে একটা কাজ শেষ করতে পারবে, সমান সমান। এই যে দেখেন 12 জন বালক এবং 4 জন পুরুষ, ওই কাজটা কোন কাজটা? এই যে এই কাজটাকে নির্দেশ করতে, ওই কাজ মানে হচ্ছে এই কাজটা, যে 10 জন বালক আর 6 জন পুরুষ 7 দিনে যা করছে ঠিক সমপরিমাণ কাজটা এই যে 6 জন পুরুষ আর 4 জন পুরুষ আর 12 জন বালক, 12 জন বালক 4 জন পুরুষ কত দিনে করতে পারবে? এই যে 8 দিনে করতে পারবে। তাহলে এই যে 8 এদের সাথে গুণ করে দিলাম। তাহলে খেয়াল করেন, এই পাশে যে পরিমাণ কাজের কথা বলা হয়েছে এই পাশেও আপনার ঠিক সমপরিমাণ কাজের কথা বলা হয় নাই। এই পাশে কাজ করছে 10 জন বালক 6 জন পুরুষ, এই পাশে কাজ করবে 12 জন বালক 4 জন পুরুষ। এই পাশে কাজ করছে 7 দিন, এই পাশে এরা কাজ করবে 8 দিন। তো এই রকম সিচুয়েশন আসলে এইভাবে সাজানোর পরে এখান থেকে আপনি এদের ইফিসিয়েন্সিটাকে ফাইন্ড আউট করে নেবেন। কিভাবে? এরা তো আছে গুণ অবস্থায়, তার মানে 7 10 কত? এই যে 70 বি, 7 6 কত? এই যে আপনার 42 এম ইকুয়াল টু 8 12 কত? এই যে 96 বি প্লাস 4 8 কত? এই যে 32 এম। তাহলে খেয়াল করেন 42 এম থেকে পুরুষ বিয়োগ এবং বালক থেকে বালক বিয়োগ। তাহলে দেখেন এই যে 42 এম মাইনাস 32 এম ইজ ইকুয়াল টু 96 বি মাইনাস 70 বি। তাহলে খেয়াল করেন 42 থেকে 32 বাদ দিলে এখানে 10 এম ইকুয়াল টু 96 থেকে 70 বাদ দিলে এখানে 26 বি। তাহলে এই কিছুক্ষণ আগেই বুঝাইছি এদের সম্পর্ক কি? এদের সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি যে এম ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু এখানে কত? এই যে 26 ডিভাইডেড 10। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করতে পারি, 2 দিয়ে ভাগ করে দিলে 13, 2 দিয়ে ভাগ করে দিলে এই যে 5। তাহলে দেখেন এই যে পুরুষের ইফিসিয়েন্সি হচ্ছে 13, এই যে বালকের ইফিসিয়েন্সি হচ্ছে 5। পুরুষের ইফিসিয়েন্সি 13, বালকের ইফিসিয়েন্সি 5। এখন আমি যে আপনাদেরকে বলছিলাম যে এই পাশেও কাজের পরিমাণ সমান, এই পাশেও কাজের পরিমাণ সমান, তার একটু প্রমাণ দিই। প্রমাণটা কি রকম? যে এই যে আপনি বি লিখছেন না, বি আর হচ্ছে এম, এই বি আর এম এর ভ্যালু তো আপনি এখন জানেন, বি আর এম এর ভ্যালু আপনি জানেন না? তাহলে আপনি একটু হিসাব করেন যে 7 গুণন 10, বালকের ইফিসিয়েন্সি হচ্ছে 5 করে, তার মানে হচ্ছে 5 10 50 যোগ পুরুষ মানুষের ইফিসিয়েন্সি হচ্ছে 13 করে, তার মানে হচ্ছে 6 জন, 6 13 কত? 78। তার মানে এই যে 7 গুণন 50 আর 78 না, 70 50 120 আর কত? এই যে 128। তাহলে এই যে 7 গুণন 128 এইটা হচ্ছে আপনার প্রথম অংশের কাজের পরিমাণ। আপনি যদি এই পাশেরটা বের করতে চান, এই পাশেও ঠিক সম পরিমাণ কাজই বের হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, যে দেখেন এখানে আপনার দিনের সংখ্যা কত? 8। এখানে বালক কতজন? 12 জন। বালকের ইফিসিয়েন্সি কত? 5 করে। তাহলে 12 আর 5 গুণ করলে কত হয়? 60 হয়। 60 প্লাস এবার দেখেন পুরুষ কয়জন? 4 জন। পুরুষের ইফিসিয়েন্সি কত? 13 করে। তার মানে 4 13 কত? এই যে 52। তাহলে এই যে 8 গুণন 60 50 কত হয়? 110। 110 আর 2 কত হয়ে যায়? 112। এখন আপনি যদি ক্যালকুলেশন করেন, যদি এত বড় সংখ্যা কখনোই আসবে না, 112 আর 8 গুণ করলে এখানে আপনি পাবেন কত? 896। ঠিক আছে, 896 এটা হচ্ছে আপনার টোটাল কাজ। আবার আপনি যদি এটা ক্যালকুলেশন করেন যে 7 গুণন 128, এইটা ক্যালকুলেশন করলেও আপনি এখানে কত পাবেন? 896 পাবেন। তো আমি তো আপনাকে এটাই বললাম যে এই পরিমাণে যে পরিমাণ কাজের কথা বলা হয়েছে এই পাশেও ঠিক সম পরিমাণ কাজের কথা বলা হয়েছে, যেটা আমি প্রুফ করে দিলাম। এই পাশে হিসাব করলেও 896 আসে, এই পাশে হিসাব করলেও 896 আসে। তার মানে যখন আপনার মাঝখানে এবং থাকবে, এবং যখন থাকবে তখন ইফিসিয়েন্সিটা আপনাকে ঠিক সেম এইভাবেই বের করে নিতে হবে। বোঝা গেছে ভাই? দুইটাই টাইপ, মনে রাখা খুবই সহজ। এতবার করবেন যে এটা ব্রেন আপনার অটো সেট হয়ে যাবে ব্রেনে। দুইটাই টাইপ ভাই, একটা অথবা দিয়ে আসে আর একটা এবং দিয়ে আসে। ম্যাথে ভালো হইতে গেলে আপনাকে এই টাইপগুলো বুঝতে হবে যে কোন চ্যাপ্টারে কতগুলা টাইপ। এই হচ্ছে মোটামুটি বিষয়। এই দুইটা বিষয় আপনি পরিষ্কার, আগে যেটা বুঝাইছি এমডিএস আর এই দুইটা বিষয় আপনি পরিষ্কার, মানে ইউনিটারি মেথড আপনার কাছে জল ভাত করে দেব।
ঠিক আছে, একবারে পানি করে দিব। দেখেন, কালকে যখন সলভ করাবো তখন বিষয়গুলো একদম ইজি লাগবে। ঠিক আছে, আমরা কখনোই কখনোই কোনো অধ্যায় খুব যদি বিপদে না পড়ি, একদম ধরেন যে কঠিন বিপদে ফেলে দিয়েছে পরীক্ষক, ঠিক আছে, যে এমন সংখ্যা দিছে যেই সংখ্যায় হিসাব করতে 12টা বেজে যাচ্ছে, আমি হিসাব করতে পারতেছি না। খুব কম সংখ্যক পরীক্ষা আছে যে যেই পরীক্ষাগুলোতে এই ধরনের সিচুয়েশনে পড়বেন। তাছাড়া ম্যাক্সিমাম পরীক্ষায় এমন এমন সংখ্যা দিবে, আপনাকে আমি কিভাবে বললে আমি বুঝাইতে পারবো আমি জানি না, যে আপনি একই সংখ্যা বারবার পাবেন, একই সংখ্যা আপনাকে বারবার দিবে পরীক্ষক। ঠিক আছে, আপনি বিষয়টা এমন হবে যে প্রশ্নের সংখ্যা যত বড়ই দেওয়া থাক, সেটা 2 ডিজিট, সেটা ধরেন এরকম 4 ডিজিটের হইতে পারে, আপনার টার্গেট হচ্ছে এই 4 ডিজিটের সংখ্যাকে যত সম্ভব ছোট করে নিয়ে আসা যায়। আপনি যদি এই 4 ডিজিটের সংখ্যাকে ছোট করে যদি 1 ডিজিটে নিয়ে আসতে পারেন ভাগ করে করে, ঠিক আছে, তাহলে আপনার জন্য সুবিধা না? যেমন আমি যদি আপনাকে ধাম করে জিজ্ঞাসা করি যে ভাই 17-র সাথে 27 গুণ দিলে কত হবে বলেন তো, আপনি বলতে পারবেন? দেখার সাথেই বলতে পারবেন? আমি বলতে পারবো না। কিন্তু আমি যদি আপনাকে বলি যে 7-এর সাথে 8 গুণ দিলে কত হয়, আপনি বলতে পারবেন না। আমি যদি আপনাকে বলি যে ভাই 8-এর সাথে 4 গুণ দিলে কত হয়, আপনি বলতে পারবেন না? বলতে পারবেন। তার মানে কি, বিষয়টা হচ্ছে যে যখন আমাদের সামনে সিঙ্গেল ডিজিট আসে, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ যখন আমাদেরকে করতে বলে, তখন সেটা আমরা নিমিষেই করে দিই। কারণ এই জিনিসগুলো আমরা এমনভাবে মুখস্থ করে রাখছি, এমনভাবে হিসাব করে রাখছি যাতে আমাদের ভুল হয় না। কিন্তু যখনই এটা ডাবল ডিজিটে হয়ে যায় বা ট্রিপল ডিজিট হয়ে যায়, তখন কিন্তু আমরা একটু স্লো হয়ে যাই, আমাদের ক্যালকুলেটর লাগে বা আমাদের অন্য জায়গায় রাফ করতে হয়, সময় লাগে। তো এই জন্য আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি, যত বড় সংখ্যাই থাক, আপনার কাজ হচ্ছে ওই সংখ্যাটাকে যত ছোট করা যায়, যত ছোট করা যায়। সো আপনি ছোট করতে করতে যদি এরকম সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে পারেন তো খুব ভালো, হিসাব দ্রুত হবে। আর যদি একান্তই না নিয়ে আসা যায়, তাহলে কমপক্ষে তো মানে এরকম 2 ডিজিটে নিয়ে আসা যায়। ঠিক আছে, মানে যত ছোট করতে পারবেন, যত ছোট করা যায়, যত সহজ করা যায়। কারণ সংখ্যা যত সহজ হবে, সংখ্যা যত ছোট হবে, তত আপনার সুবিধা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, ক্যালকুলেশনের সময় দশমিককে আমরা একটু ইগনোর করার চেষ্টা করব। মানে দশমিককে ইগনোর করার চেষ্টা করব মানে কি, দশমিক দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়, যে এমনি ক্যালকুলেশন করতে পারি না, তার মধ্যে যদি এখানে 17-র সাথে 2.7 আসে, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না, একদম বাজে একটা সিচুয়েশন হয়ে যায়। তা আমরা কি করবো, দশমিকটাকে ইগনোর করার চেষ্টা করবো, যে কিভাবে ক্যালকুলেশন করলে আমার যাতে দশমিকটা না আসে, অন্য যা কিছু আসুক, দশমিকটা যাতে না আসে, বা কোনো ফ্র্যাকশন যাতে না আসে। ধরেন যেমন ফ্র্যাকশন আসলো যে 17/23, এই ধরনের ফ্র্যাকশন চলে আসতে পারে, যাতে এরকম ফ্র্যাকশন না আসে। যেমন আপনারা তো সাইকেল ওয়ান অনেকেই করেন নাই, আগারওয়ালের কম্পাউন্ড ইন্টারেস্ট অধ্যায়টা খুইলা দেখেন, তাইলে আপনার জ্ঞান ফিরবে যে আল্লাহ না করুক যদি ওই টাইপের ম্যাথ দেয় পরীক্ষায়, আর ওই ধরনের সংখ্যা যদি দেয়, যে আপনাকে যদি ধাম করে বলে যে সুদের হার 6 সমস্ত 1/4%, সুদের হার 16 সমস্ত 2/3%, আবার যদি আপনাকে বলা হয় যে 2 বছর 73 দিনের কম্পাউন্ড ইন্টারেস্ট কত, ঠিক আছে, এই ধরনের কথা যদি বলে বাংলাদেশের পরীক্ষায়, আর এরকম যদি সুদের হার দেয়, তাহলে খবর আছে, তাহলে সত্যি সত্যি খবর আছে। কারণ এইটাতে আমরা কিভাবে সলভ করব? কম্পাউন্ড ইন্টারেস্ট বাদ দেন, আপনি যদি নর্মালি পার্সেন্টেজ বা প্রফিট লসেও এই কথা আপনাকে বলে কখনো, আগারওয়ালের বইয়ে তো এই ধরনের সংখ্যা তো অহরহ, যে আপনাকে যদি বলে যে ভাই একটা জিনিসের দাম 100 টাকা, এইটার ওপরে আপনি লাভ করবেন 16 সমস্ত 2/3%, 16 সমস্ত 2/3%, তারপরে আবার হয়তো আপনাকে বললো যে এইটার উপরে আপনি লাভ করবেন 6 সমস্ত 1/4%। স্টুডেন্টের তো পরীক্ষা এখানেই শেষ, এখানেই তো ওর পরীক্ষা শেষ। ও ক্যালকুলেশন করবে কি? ও এটা দেখেই বলবে যে এটা করবো না, পরে করব। ঠিক আছে, এগুলার খুব সুন্দর সুন্দর বুদ্ধি আছে, ঠিক আছে, এগুলোর খুব সুন্দর বুদ্ধি আছে। ওইগুলো পরের হিসাব, ওই পরের হিসাব মানে ওইগুলো পরে আসছে, ওইগুলোর হিসাব শেষ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সংখ্যা, প্রশ্নে যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ।
তাকে খুব সতর্কতার সাথে খুব সহজ উপায়ে ডিল করা লাগবে। কঠিন যত কঠিন করবেন হিসাব তত কঠিন হবে, আর হিসাব কঠিন হয়ে গেলেই ফলাফল বেরোতে দেরি হবে, সময় নষ্ট হবে। ঠিক আছে, সো এই দিকগুলোতে একটু খেয়াল রাখবেন। আর যদি কোনো প্রশ্নে আপনি অ্যারিথমেটিকে মাস্টার হতে চান, তাহলে কয়েকটা বিষয় আপনার লাগবে, একটা হচ্ছে আপনার ফ্র্যাকশনটা খুব ভালোভাবে বুঝতে হবে, যে এই যে হাফ 3/4, এই ফ্র্যাকশনের দুইটা অংশ, নিউমিনেটর আর ডিনোমিনেটর, কোনটা দ্বারা কি বুঝাচ্ছে, প্রশ্নে কোনটা দ্বারা কাকে বুঝাচ্ছে, এইটা যদি কোনো ছেলে বুঝতে পারে তাহলে ও অ্যারিথমেটিকে সেরা হইতে পারবে। 2 নাম্বার হচ্ছে রেশিও। ও যদি রেশিওর হিসাব নিকাশ ভালো মতো বুঝতে পারে, যে রেশিওগুলো কিভাবে কাজ করতেছে, কোনটার সাথে কার লিঙ্ক, তাহলে খুব ভালো কাজ করতে পারবে। ঠিক আছে, যেমন এই যে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে রেশিওর হিসাব চলে আসবে, রেশিওর ওই যে ইফিসিয়েন্সি যখন আসবে তখন রেশিও আসবে, তারপর আপনার ফ্র্যাকশন থাকবে, এগুলো লাগবে। তারপরে হচ্ছে আপনার এলসিএম, লসাগু। এই যে টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা কি করতাম, ছোটবেলায় কি করি, ধরতাম না যে ভাই ধরে নিলাম পুরো কাজ হচ্ছে 1 অংশ, পুরো কাজ আমরা ধরে নিতাম কত, 1 অংশ। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে বা পাইপ অ্যান্ড সিস্টার্নে ওই যে ট্যাঙ্কির ক্যাপাসিটি ধরে নিলাম যে ট্যাঙ্কির ক্যাপাসিটি 1 অংশ, এইসব 1 অংশ ধরবো না আমরা, আমরা সেখানে এলসিএম মেথড প্রয়োগ করে খুব সুন্দর সুন্দর কিছু সিস্টেম শিখবো, যেগুলোতে আপনার কোনো ফ্র্যাকশন আসবে না। ফ্র্যাকশন আসলে আপনি সেগুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে পারবেন। এইভাবে এতবার লিখে 4-5 ইয়ে করে লিখে আপনাকে হিসাব বের করার কোনো দরকার নেই। এলসিএম করবো, ধামাধাম উত্তর বের করে দিব, প্রিলি রিটেন দুইটাই কমপ্লিট। ঠিক আছে, সো জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা সাধারণত দেখেন, আমরা তো আমাদের দেশে অনেক কিছুই বলি, আমরা আমাদের দেশে এই যেমন এই রেশিও, পার্সেন্টেজ, প্রফিট লস, এই তিনটাকে তো আমরা চ্যাপ্টার বলি, যে রেশিও একটা চ্যাপ্টার, পার্সেন্টেজ একটা চ্যাপ্টার, প্রফিট লস একটা চ্যাপ্টার। ইন্ডিয়াতে এগুলাকে চ্যাপ্টার বলে না, এই তিনটাকে ওরা কনসেপ্ট নামে মানে সম্বোধন করে, যে এই তিনটা হচ্ছে অ্যারিথমেটিকের জান প্রাণ। এই তিনটার কনসেপ্ট যদি কোনো পোলাপান ভালোভাবে জানে তো অ্যারিথমেটিকে ওর ঝামেলা নাই। অ্যারিথমেটিকের সবগুলো অধ্যায় খুঁজলেই দেখবেন যে ওখানে পার্সেন্টেজ পাবেন। এখানেও এই টাইম অ্যান্ড ওয়ার্ক করবো, দেখবেন যে এটার মধ্যেও পার্সেন্টেজ বলবে যে একটা কর্মী আরেকজন কর্মীর চেয়ে 60% বেশি দক্ষ, বা আগের জন যা কাজ করছে পরের জন তার থেকে 30% বেশি কাজ করছে, পার্সেন্টেজ পাবেন, রেশিও পাবেন। ঠিক আছে, লাভ ক্ষতির হিসাব তো আমাদের জীবনের সবার সাথেই জড়িত, জীবনের প্রতিটা ইয়ের সাথে লাভ ক্ষতির হিসাব জড়িত। সো এই তিনটা আসলে আমার মতো এই তিনটা অধ্যায় নেই, তিনটা হচ্ছে কনসেপ্ট। এই তিনটা কনসেপ্ট আপনাকে শিখতে হবে, খুব ভালো করে জানতে হবে। আপনি যদি জানেন অ্যারিথমেটিকে আপনি ঠেকবেন না। আর আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অ্যারিথমেটিকে। অ্যালজেব্রায় আমাদের কোনো ঝামেলা নাই, কারণ আমরা সবাই টিউশনি করছি, 8, 9, 10 টিউশনি করছি, তখন আমরা পড়াইছি, কোনো ঝামেলা হয় নাই। সমস্যা হচ্ছে অ্যারিথমেটিকে, এবং অ্যারিথমেটিকে বেশি শ্রম দেয়। অ্যালজেব্রা তো সূত্রতে ফালাইলে কাহিনী শেষ, জ্যামিতিতে সূত্রতে ফালাইলে কাহিনী শেষ। অ্যারিথমেটিকে সূত্র দিয়ে আপনি কোনো কাজই করতে পারবেন না। অ্যারিথমেটিকেও সূত্র আছে, কিন্তু আমি যদি প্রশ্ন একটু ঘুরিয়ে দিই, প্রশ্নকর্তা যদি প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়, আপনার পারবেন না। ঠিক আছে, তো আমার মনে হয় যে আমরা খুব মানে ভালো একটা জার্নি আমাদের শুরু হবে, এবং এটা আশা করবো যে শেষ পর্যন্ত থাকবেন। যদিও আপনাদের উপস্থিতি আজকেই খারাপ, ভবিষ্যতে আরও খারাপ হবে, এটা আমরা জানি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে জাস্ট হুজুগে ভর্তি হয়। ঠিক আছে, বিভিন্ন কোচিং সেন্টারে এগুলোতে হুজুগে ভর্তি হয় এবং অনেক বেশি এক্সপেকটেশন থাকে। আমি বলবো যে এক্সপেকটেশনটা কমান। যে অনেকে এই চিন্তা ভাবনা করে ভর্তি হয়েছে যে তারেক ভাইয়ের ওখানে গেছি, তারেক ভাইয়ের অনেক কথা শুনছি, পেজে ভালো ভালো রিভিউ দেখছি, পোলাপান ভালো বলছে, আমিও যাব, আমি 1 মাস পরে একদম বস হয়ে যাব। আপনি সত্যিই বস হইতে পারবেন যদি আপনি চেষ্টাটা করেন, কিন্তু আপনি যদি আমি চেষ্টা করবো আপনি বসে থাকবেন, তাহলে কোনো কিছুই হবে না। ঠিক আছে, এবং আমি আপনাকে এই গ্যারান্টি দিয়েই বলে দিচ্ছি যে শেষ পর্যন্ত থাকলে আপনি নিজেই আমাকে টেক্সট করতে বাধ্য হবেন যে ভাই এখানে যে টাকাটা দিছি এইটা কোনো টাকাই না, যা শিখছি, যা নিয়ে যাইতেছি সেটা আমি কোথাও পাই নাই। আপনি মিলায় নিয়েন। আপনি যদি আমাকে টেক্সট করতে আপনার ইগোতে বাঁধে, তারপরে আপনার অন্তর আপনাকে বলবে এই কথা। ঠিক আছে, আপনার অন্তরে আপনাকে বলবে যে যা না 200 টাকা দিছি, কিন্তু এখানে আমার 10,000-এর কাজ হয়েছে। আমি কম্পাউন্ড ইন্টারেস্ট যা শিখাই, আমি কম্পাউন্ড ইন্টারেস্ট যেভাবে শিখাই,
ঠিক আছে? আপনি 200 টাকা কেন, পুরো বাংলাদেশ খুঁজে ওইটা 10,000 টাকা দেবে, আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের ওই কনসেপ্ট এখনো পাবেন না। পুরো বাংলাদেশ ঘুরলে চ্যালেঞ্জ, যদি দেখাইতে পারেন যে অমুক জায়গায় এই কনসেপ্ট এইভাবে শেখানো হয়েছে, আমি আপনাকে 20,000 টাকা দিব। শুধু আপনি বলবেন যে এটা অমুক জায়গায় শিখাইছে, অমুক স্যার শিখাইছে, এটা আমি আগে শিখে আসছি, আমি আপনাকে 20,000 টাকা দেবো, পাবলিকলি বললাম। ঠিক আছে? জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে 2 ক্লাসে আমি 2টা ক্লাস নিই, 2টা ক্লাসে আপনি যা শিখবেন, পুরো বাংলাদেশে কম্পাউন্ড ইন্টারেস্টে সকল জায়গায় ক্লাস করলেও আপনি তা শিখতে পারবেন না, গ্যারান্টি। ঠিক আছে? এটা জেনেই বললাম, কারণ বাংলাদেশে কোথায় কি পড়ায়, কে কি পড়ায় সব আমি জানি। ম্যাক্সিমাম এখন যারা বড় বড় টিচার, সবার কাছে আমি একটা সময় পড়ে আসছি, সো তারা কি পড়ায় এটা আমি জানি। এই জন্যেই কথাটা আমি বললাম। সো এত কিছু বলার মূল উদ্দেশ্য একটাই, শেষ পর্যন্ত ক্লাসে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, যেগুলো আপনি চিন্তাও করেন নাই। ঠিক আছে? আপনাদের কারো কোনো কথা থাকলে বলতে পারেন, না হলে আমরা শেষ করে দিব আজকে। হ্যাঁ, কোডিংটা ইফেক্টিভ। ওই যে লাস্ট শিখাইলাম না, ওইটাও কিন্তু ইফেক্টিভ। মানে কোডিং তো ওই যে দেখালাম না যে দুইটার একটু ঝামেলা আছে। কোডিং আবার ওই যে ইয়েতে লাগাইতে পারবেন না, রেট রেট অফ ইন্টারেস্ট ওইভাবে দিলে লাগানো যায় না, একটু ঝামেলা হয়ে যায়। তখন তো ওই যে রেশিও দেখাইলাম। ঠিক আছে? সো বাংলাদেশের জন্য ওই দুইটাই বেস্ট, মানে কোডিং আর হচ্ছে রেশিও, দুইটা দিয়ে আপনি কম্পাউন্ড ইন্টারেস্টকে একদম ইয়ে করে দিতে পারবেন। এবং বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, আপনার পুরো বিশ্বেই বলা চলে যে অ্যারিথমেটিকের কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে একমাত্র অধ্যায়, যে অধ্যায়ের জন্য 10 থেকে 12টা অ্যাপ্রোচ আছে, 10 থেকে 12টা, এবং প্রত্যেকটা অ্যাপ্রোচ খুবই ইফেক্টিভ। এবং সেটা ডিপেন্ড করবে আপনার প্রশ্নের দেওয়ার ডেটার উপরে, যে ডেটা কি দেওয়া আছে, কি সংখ্যা দেওয়া আছে, আমি কোন অ্যাপ্রোচ লাগাবো। হ্যাঁ, রেশিও আবার সব জায়গায় লাগানো যায়। তো ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকালকে মূল ক্লাসে আমাদের দেখা হবে। আমি আবারও বলতেছি, ক্লাস হবে ইনশাল্লাহ শনিবার, সোমবার, মঙ্গলবার, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, রাত 8টা থেকে ধরে নেন যে ম্যাক্সিমাম রাত 10টা বা 10টা 10, 10টা 5 এই পর্যন্ত। ঠিক আছে? তো দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকে প্রথম ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।